তোমাদের সকলকেই এলিট একাডেমি ডিজিটাল অনলাইন সিস্টেমে স্বাগত জানিয়ে আমরা বীজগণিতের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, দ্যাট ইজ অনুক্রম এবং শ্রেণী, সেই অনুক্রম এবং শ্রেণীর দুটো পার্ট ছিল, একটা এপি বা সমান্তর প্রগতি, একটা জিপি বা গুণোত্তর প্রগতি। সেই এপি শেষ করার পরে আমরা এর আগের দিন গুণোত্তর প্রগতি সম্পর্কিত আলোচনা কিছু অঙ্ক তোমাদের সামনে পেশ করেছিলাম। আজকে আমরা গুণোত্তর প্রগতি রিলেটেড যে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আরো রয়ে গেছে, যে অঙ্কগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবং যে প্রবলেমগুলো সলভ না করলেই নয়, আমাদের কাছে জিপিটা অধরাই থেকে যেত যদি এই প্রবলেমগুলো আমি তোমাদের সামনে না তুলে ধরতাম। তো সেই কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম আজকে তোমাদের সামনে দেখিয়ে আমরা অনুক্রম এবং শ্রেণী যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেই চ্যাপ্টারটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে লক্ষ্য করো, আজকে গুণোত্তর প্রগতি রিলেটেড যে সমস্ত প্রবলেমসগুলো আমি নিয়ে এসেছি তার প্রথম ঝলকটি কি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s, গুণফল p এবং পদগুলির অনন্যকের যোগফল r হয়, তাহলে প্রমাণ করতে বলেছে p² = s/r⁴n। তাহলে এই যে অঙ্কটা আমরা চয়েস করেছি, আমাদের গুণোত্তর প্রগতির সমস্ত অঙ্কের মধ্যে সবচেয়ে ভেতরের অঙ্ক হচ্ছে এটা। এই অঙ্কটা পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আমরা সুন্দর করে একটা একটা করে লাইন বাই লাইন বুঝবো দিয়ে যদি অঙ্কটা করতে শুরু করি, আশা করি অঙ্কটার মাঝপথে আটকে যাবে না। তাহলে এখানে বলছি, যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল হচ্ছে s, আমরা গুণোত্তর শ্রেণীর প্রথম পদটা কি সেটা জানি না, সাধারণ অনুপাতটা কি সেটাও জানি না, সেটা আমরা আগে ধরে নেব। দেখছি, ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ সমান a আর সাধারণ অনুপাত সমান হলো r। এই গুণোত্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল বলে দিয়েছে s। আমরা গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের যোগফলকে SN সিম্বল দিয়ে সূচিত করেছিলাম, যেটা বের করার ফর্মুলা কি ছিল, a ইন্টু, আমরা ফর্মুলা এরকম শিখেছিলাম, r⁴n - 1 বাই r-1, কিংবা এর আরো একটা রূপ ছিল, সেটাও বলেছিলাম। আমরা এটাকে এরকম লিখতে পারতাম, a ইন্টু 1 - r⁴n বাই 1 - r। এটাই কিন্তু আমরা গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল বের করা ফর্মুলা তোমাদের সামনে প্রমাণ করে দেখিয়েছিলাম। এখন এই যে n সংখ্যক পদের যোগফল, যেটাকে আমরা SN সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, ওরা বলেছে এই n সংখ্যক পদের যোগফলটা s, অর্থাৎ SN না লিখে এটাকে শুধু s দিয়ে চিহ্নিত করেছে, ইজিক্যাল টু ডান দিকে যেমন ছিল সেই রকমটি আমরা রেখে দিলাম। ব্যাস, প্রথম শর্তটা আমাদের প্রয়োগ করা হয়ে গেছে। এবার দ্বিতীয় শর্ত কি বলছে লক্ষ্য করো, ওই গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের গুণফলটা হলো p। আমরা গুণোত্তর প্রগতির প্রথম পদ ধরেছি a, সাধারণ অনুপাত ধরেছি r। তাহলে গুণোত্তর প্রগতির সাধারণ আকার থেকে আমরা পদগুলোকে দেখিয়েছিলাম যে পদগুলো কি কি হবে। আমরা দেখিয়েছিলাম গুণোত্তর প্রগতিটা হবে ar², এই করতে করতে n তম পদটা ছিল ar⁴n-1। তাহলে এর আগের দিন গুণোত্তর প্রগতির যে সাধারণ আকার, সেই সাধারণ আকারের ফর্মুলাটা আমি তুলে ধরেছি যে গুণোত্তর প্রগতির প্রথম পদ a, সাধারণ অনুপাত r হলে প্রগতিটা কি হয়, a, ar, ar², ar⁴n-1। এই যে n সংখ্যক পদগুলো লিখেছি, ওই n সংখ্যক পদের গুণফলটা, এই গুণফলটা ওরা বলে দিয়েছে কত p, সেটাই আমি লিখে ফেললাম। এখন ডান দিকে যদি গুণ করে দিই কি ঘটবে লক্ষ্য করো, এখানে যদি দুটো টার্ম থাকে, তার মানে এখানে a আছে এখানে a আছে, তাহলে a² হতো। যদি তিনটে টার্ম থাকতো তাহলে a³ হতো। কিন্তু এখানে মোট কতগুলি পদের গুণফল আছে, n সংখ্যক পদ এর গুণফল রয়েছে। তাহলে a² নিশ্চয় n হয়ে যাবে, কারণ দুটো পদ থাকলে যদি a² হয়, তিনটে পদ থাকলে যদি a³ হয়, 10টা পদ থাকলে যদি a⁻10 হয়, তাহলে নিশ্চয় n সংখ্যক পদের জন্য a⁻n হওয়ারই কথা। তারপরে চলে আসছি ইন্টু r এর পাওয়ার। প্রথমটাকে এখানে আছে কিছু নেই, মানে 1,
তারপরে 2, তারপরে ডট ডট করে লাস্টে কাটটা n। কেননা এটা আমরা সকলেই জানি সূচকের নিয়ম অনুযায়ী যে এখানে r এর পাওয়ার 1 ইন্টু r এর পাওয়ার 2 ডট ডট করে r এর পাওয়ার n-1 আছে। যখন গুণ আকারে থাকে তখন সেই পাওয়ারটা যোগ হয়ে যায়। আমরা সেই কাজটাই করেছি। সরি, লাস্টে কাটটা হচ্ছে n-1, আমরা তাই লিখলাম। তাহলে পড়ে থাকলো ফাইনালি কি a টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার। এবার পাওয়ারে যেটা দেখতে পাচ্ছি, এই পাওয়ারের টার্মটার দিকে যদি আমরা ভালো করে মানে লক্ষ্য রাখি তাহলে একটা জিনিস বুঝতে পারবো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n-1। অর্থাৎ মনে হচ্ছে যেন প্রথম স্বাভাবিক সংখ্যা থেকে শুরু হয়ে পর পর চলতে শুরু করেছে কতদূর পর্যন্ত, n-1 পর্যন্ত। আমরা এর আগের যে পার্টটা শেষ করে এলাম সমান্তর প্রগতি, সেই সমান্তর প্রগতিতে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল শিখেছিলাম। কিরকম শিখেছিলাম একটু তোমাদের সামনে রাফে দেখাচ্ছি, লক্ষ্য করো। 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট যোগ n। এটা বের করা ফর্মুলা ছিল n ইন্টু n প্লাস 1/2। অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ছিল এটা। এক্ষেত্রেও কিন্তু প্রথম থেকে শুরু করে n-1 সংখ্যক স্বাভাবিক সংখ্যা রয়েছে, অর্থাৎ লাস্টে n এর জায়গায় আছে n-1। তাহলে এটার যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমরা n এর জায়গায় কত বসাবো, n-1 বসিয়ে দেবো। তাহলে বসাচ্ছি, লক্ষ্য করো, n-1 এটা কার জায়গাতে, n এর জায়গাতে বসালাম। তারপরে আবার n এর জায়গাতে n-1 যোগ 1 ছিল রেখে দিলাম, আর নিচে হলো 2। তাহলে ফাইনালি কি ঘটলো লক্ষ্য করো, a টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার, এই -1 প্লাস 1 কেটে গেল, তাহলে এখানে শুধু পড়ে থাকলো n ইন্টু n-1/2। এটা পেলাম p এর ভ্যালু। এবার এটাকে যদি আমরা p পেয়েছি না, আমাদের প্রমাণ করতে দিয়েছে p স্কোয়ার, তাহলে বোথ সাইড স্কোয়ার যদি করে দিই তাহলে p স্কোয়ার ইজ ইকুয়াল টু পড়ে থাকবে a টু দি পাওয়ার n r টু দি পাওয়ার n ইন্টু n-1/2 তার পুরোটার স্কোয়ার। এখন তোমরাই বলো দেখি, a টু দি পাওয়ার n তার স্কোয়ার, তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার নিশ্চয়ই গুণ হয়ে যাবে। তাহলে n ইন্টু 2 গুণ করলে 2n হয়ে গেল, ইন্টু r এর পাওয়ার, এটা তার পাওয়ার এটা, তার মানে এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। লক্ষ্য করো, যখনই এই পাওয়ারটার সাথে এটা গুণ করব তখন 2 2 কেটে যাবে নিশ্চয়। তাহলে কি পড়ে থাকবে, n ইন্টু n-1। এটাকে আমরা 2 নম্বর নাম দিয়ে দিলাম। তাহলে বাঁদিকে যেটা বলেছিল p স্কোয়ার, তার মানটা আলটিমেট আমরা 2 নম্বর সমীকরণের মাধ্যমে চিহ্নিত করতে চেয়েছি। তাহলে দুটো শর্ত প্রয়োগ করা হলো, আরো একটা শর্ত পড়ে আছে, সেটা কি, এবং পদগুলি বলতে ওই যে গুণোত্তর প্রগতির n সংখ্যক পদ এখানে দেখালাম, সেই সমস্ত পদগুলির অনন্যকের যোগফল। অনন্যক বলতে সেটাকে উল্টিয়ে দেওয়া, অর্থাৎ 2 যদি বলি 2 এর অনন্যক হচ্ছে মানে 1 এর 2, আমি যদি বলি 2 এর 3, তার অনন্যক কত না, তো 3 এর 2, উল্টিয়ে দেওয়াটাকে অনন্যক আমরা বলবো। তাহলে এখানে বলছে পদগুলির অনন্যকের যোগফল হলো r। তাহলে এই শর্তটাকে আমরা এবারে ব্যবহার করে দেখাচ্ছি, লক্ষ্য করে এখানে যে দেয়ারফর r ইজ ইকুয়াল টু, সেটা কি, এই যে n সংখ্যক পদ লক্ষ্য করছো তোমরা, প্রত্যেকটা পদের অনন্যক নেব। তাহলে a এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে তাকে উল্টিয়ে দিলে সেটা 1/a হয়ে যাবে। তারপরটা কত হবে, 1/ar, তারপরেটা হবে 1/a স্কোয়ার প্লাস আপ টু ডট ডট লাস্টে কাটা কত হবে, 1/ar টু দি পাওয়ার n-1। তাহলে এইখানে যে n সংখ্যক পদ ছিল, প্রত্যেকটা পদের আমি অনন্যক নিয়ে নিয়েছি। এই অনন্যকের যোগফল, এই যে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, এই যোগফলটাকে ওরা বলে দিয়েছে ক্যাপিটাল আর। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে পদগুলি বলতে কোন পদগুলির কথা বোঝাতে চেয়েছে, সেটা হলো গুণোত্তর প্রগতির যে n সংখ্যক পদ আমি প্রথমে চয়েস করেছিলাম, সেই পদগুলির কথা বোঝাতে চেয়েছে। তারপরে অনন্যক বলতে কি বোঝাতে চেয়েছে সেটাও তোমাদের সামনে ব্যাখ্যা করা হলো। তারপর ওই পদগুলি অনন্যকের যোগফলটা হয়েছে r, তাই আমি r নাম দিয়েছি। এখন এই যে সিরিজটা লক্ষ্য করছি, এই r এর মান বের করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা যদি কেউ আমরা সুনির্দিষ্টভাবে বুঝতে পারি তাহলে এই অঙ্কটা করতে পারবো, আদারওয়াইজ পারবো না। কি ফান্ডা আছে এর ভিতরে সেটা ভালো করে রিয়েলাইজ কর। আমরা বলছি এখানে আমরা যে n সংখ্যক পদ এখানে লিখেছিলাম, সেই n সংখ্যক পদগুলোর দিকে যদি তাকাই, প্রথম পদটা কত ছিল, a, সাধারণ অনুপাত কত ছিল, r। প্রথম পদ a, সাধারণ অনুপাত ছিল r, এর ফলে এই প্রগতিটা হয়েছিল এরকম।
কিন্তু এখন যে প্রগতিটা আমরা দেখতে পাচ্ছি তার প্রথম পদ এ নয়, তার প্রথম পদটা হচ্ছে 1/a। তাহলে প্রথম ফারাকটা উপলব্ধি করলাম, যে গুণোত্তর প্রগতির প্রথম পদটা আমি এ ধরেছিলাম, যে গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাতটা আমি আর ধরেছিলাম, যে গুণোত্তর প্রগতিটার সাধারণ আকারটা ছিল এরকম, সেই গুণোত্তর প্রগতির প্রত্যেকটা পদে যখন অনন্য নিয়ে একটা সিরিজ তৈরি করা হলো, সেই সিরিজের প্রথম পদটা হচ্ছে 1/a। এবার তোমরা বলো সাধারণ অনুপাতটা কত? সাধারণ অনুপাতটাও পরিবর্তন হবে, কেননা সাধারণ অনুপাত বের করার ফর্মুলা বলেছিলাম দ্বিতীয় পদকে জাস্ট আমরা প্রথম পদ দিয়ে ভাগ করব। তার দ্বিতীয় পদ আছে এখানে 1/ar, আর প্রথম পদ হচ্ছে 1/a। তা লক্ষ্য করো এই কেটে গেলে পড়ে থাকবে কত? 1/r। তাহলে সাধারণ অনুপাতটাও পরিবর্তন হয়েছে। ওখানে প্রথম পদ এ ছিল, প্রথম পদ এখানে 1/a। সাধারণ অনুপাত আর ছিল, আমরা সাধারণ অনুপাতের মানটা পেয়েছি 1/r। তাহলে এই যে দুটো জায়গায় পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা মাথায় রাখতে হবে। তবে একটা জায়গায় পরিবর্তন হয়নি, সেটা কি জানো? এখানে n সংখ্যক পদ দেখানো হয়েছিল, এখানেও কিন্তু টোটাল n সংখ্যকই পদ আছে, অর্থাৎ পদ সংখ্যার পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তন হয়েছে দুটো। প্রথম পদ পরিবর্তন হয়ে কত হয়েছে? 1/a। পরিবর্তন হচ্ছে সাধারণ অনুপাত আর, ওটা এখন পরিবর্তন হয়েছে কত? 1/r। কিন্তু পরিবর্তন হয়নি একটা জিনিস, সেটা কি? মোট পদ সংখ্যা। তাহলে এই সমস্ত পদগুলো যোগফল বের করার যে ফর্মুলা, যোগফল বের করার ফর্মুলা এই যে এটা লিখেছিলাম, তারই আদলে ফর্মুলাটা লিখবো। লক্ষ্য করো, আমরা প্রথম পদ লিখেছিলাম a, এখানে প্রথম পদ হচ্ছে 1/a। তারপর কি ছিল ফর্মুলা? r⁴n। আচ্ছা, একটা জিনিস তোমরা ভাবার চেষ্টা করো, সাধারণ অনুপাত আর যেটা ধরেছিলাম দিয়ে যোগফলের যে ফর্মুলাটা লিখেছি, সেই ফর্মুলাটা প্রয়োগ করার শর্তটা বলেছিলাম যখন আর এর মান 1-এর চেয়ে বেশি। অর্থাৎ আর এর মানটা 1-এর চেয়ে বেশি হওয়ার জন্য যদি এই ফর্মুলাটা প্রয়োগ করে থাকি, এখন সাধারণ অনুপাত পেয়েছি 1/r, তাহলে নিশ্চয়ই আর এর মান 1-এর চেয়ে বেশি হলে এই 1/rটা 1-এর চেয়ে কম হবে। আবার বলছি, আর এর মান যদি 1-এর চেয়ে বেশি হয়, তাহলে 1/r এর মান 1-এর চেয়ে কম হতে বাধ্য। ফর এক্সাম্পলস, আর এর মান যদি 2 ধরি, এটা 1-এর চেয়ে বড়, কিন্তু যখন এর অনন্যক নেব 1/2, তখন কিন্তু এটা 1-এর চেয়ে ছোট। তাহলে এটা 1-এর চেয়ে বড়, কিন্তু এটা 1-এর চেয়ে ছোট। তাহলে আমি কি বোঝাতে চাইলাম? সাধারণ অনুপাতের মান 1-এর চেয়ে বেশি হওয়ার জন্য যদি এই ফর্মুলাটা প্রয়োগ করি, সাধারণ অনুপাতের মান এখন 1-এর চেয়ে ছোট, তাহলে তার জন্য কোন ফর্মুলাটা ব্যবহার করব? এরই যে পরিবর্তিত রূপটা ছিল, কি ছিল? 1 - r, r বলতে 1/r টু দি পাওয়ার n বাই 1 - r। আশা করি বুঝতে পেরেছো যে কি কি পরিবর্তনের মধ্যে দিয়ে আমি এই ফর্মুলাটা লিখলাম এবং কেনই বা এই ফর্মুলাটা আমরা সিলেক্ট করলাম। আমরা তো উপরে ফর্মুলাটা সিলেক্ট করতে পারতাম। এক্ষেত্রে বলে রাখি, যদি কেউ এই ফরম্যাটেরই ফর্মুলা লিখে, তাহলে হয়তো পরীক্ষকেরা ভুল দিয়ে দিতে পারবে না, তবে টেকনিক্যালি একটু গন্ডগোল হয়ে গেল যে সাধারণ অনুপাত আর এর মান 1-এর চেয়ে ছোট না বড়, সেটা আমরা ডিটারমিন না করেই ফর্মুলাগুলো লিখে দিলাম। তাই টেকনিক্যালি যাতে আমরা বিপদের সম্মুখীন না হই, তার জন্য এত কথা বলা হলো। এরপরে 1/a রেখে দিলাম। ভালো করে লক্ষ্য করো, উপরে লসাগু কত? এদিকে যদি তাকাই 1 - 1 টু দি পাওয়ার n মানে 1, r টু দি পাওয়ার n, ওই r টু দি পাওয়ার n লসাগু বানিয়ে দিলাম। r টু দি পাওয়ার n কে 1 দিয়ে গুণ করলে r টু দি পাওয়ার n মাইনাস উপরে কিছু নেই মানে 1 আছে রেখে দিলাম। এই বড় দাগ মানে হলো ভাগ, এটাকে যদি গুণ করে দিই তাহলে নিশ্চয়ই নিচেরটা পরিবর্তন হয়ে উপরে উঠে যাবে। নিচে যদি লসাগু করি কত হবে? r লসাগু, ওই r লসাগুটা মাথার উপরে উঠে গেল, নিচে কি পড়ে থাকবে? r কে r -1। দেখো আমি একবারে কাজটা করেছি, তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা খেয়াল রাখো। আবার বলছি, 1/a রেখে দিলাম, উপরে পড়ে আছে 1 - 1 টু দি পাওয়ার n মানে 1 বাই r টু দি পাওয়ার n। তাহলে প্রথমে লসাগু করেছি উপরে r টু দি পাওয়ার n, r টু দি পাওয়ার n দিয়ে 1 কে গুণ করলে r টু দি পাওয়ার n থেকে গেল, মাইনাস উপরে তো 1 টু দি পাওয়ার n দ্যাট ইজ 1, সেটা রেখে দিলাম। এই বড় দাগ মানে ভাগ, এটাকে গুণ করেছি, তার মানে এই নিচে যেটা থাকবে সেটা উল্টে যাবে। তাহলে নিচেরটা যখন লসাগু করছি আর লসাগু নিচে হয়, সেটা উপরে তুলে দিয়েছি, আর r × 1 মানে r -1 যেমন ছিল রেখে দিয়েছি। অর্থাৎ s এর মান, p স্কয়ারের মান, r এর মান সবকটাই বের করে ফেলেছি। এবার যেটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল p স্কয়ার, যেটা 2 নম্বর সমীকরণ দেখতে পাচ্ছি, আর কি ছিল? s/r টু দি পাওয়ার n। s এর মান তো 1 নম্বর সমীকরণে পেয়েছি, r এর মানটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এখন ডান দিকটা যদি পেতে চাই,
তাহলে আমরা কি করব, 1 কে 3 দিয়ে ভাগ করতে পারি, অথবা সরাসরি ডান দিক লিখতে পারি। আমরা ডান দিকটা লিখছি, লক্ষ্য করো যে s/r টু দি পাওয়ার n, s/r টু দি পাওয়ার n, s এর মান আমরা দেখে দেখে বসাবো। s এর মান কি ছিল একটু লক্ষ্য করো, s এর মান ছিল এই যে সরাসরি ফর্মুলাটা a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, এটা ছিল s এর মান। r এর মান কি ছিল সেটা লক্ষ্য করবো, দেখো r এর মান কি ছিল, r এর মান ছিল উপরে 1 ইন্টু এটা, তার মানে r টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু r, আগে লিখছি r টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু r। নিচে কি ছিল একটু লক্ষ্য করো, নিচে ছিল a ইন্টু r টু দি পাওয়ার n ইন্টু r মাইনাস 1, a ইন্টু r টু দি পাওয়ার n ইন্টু r মাইনাস 1, টোটালটা লিখে দিলাম। তারপর n ছিল, আমরা n বসিয়ে দিলাম। তাহলে এই লাইনে কিছুই করিনি, জাস্ট আমরা s এবং r এর মান 1 নম্বর আর 3 নম্বরের সমীকরণে যা দেখতে পাচ্ছিলাম সেটা দেখে দেখে বসিয়ে দিয়েছি। এরপর আমরা ক্যালকুলেশন শুরু করব। দেখো তোমরা এই যে নিচে r মাইনাস 1, এই নিচে r মাইনাস 1 কেটে গেল, r টু দি পাওয়ার n মাইনাস 1, r টু দি পাওয়ার n মাইনাস 1 কেটে গেল। এর ফলে উপরে পড়ে থাকলো কত, উপরে পড়ে থাকলো a, নিচে কি পড়ে থাকলো লক্ষ্য করো, এই যে এই দাগটা দিলাম, এখানে পড়ে আছে r বাই কি পড়ে আছে a r টু দি পাওয়ার n, তার পাওয়ার n যেমন ছিল রেখে দিলাম। তারপরে দেখো কি হচ্ছে, a তো ছিলই, এই বড় দাগ মানে হচ্ছে ভাগ, এটাকে যদি গুণ করে দিই এটা উল্টে যাবে, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n বাই r, তার পাওয়ার হচ্ছে n। এখন a ইন্টু a মানে বলতে পারবো a স্কোয়ার, r এর পাওয়ার উপরে n, নিচে কিছু না মানে 1 আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়, তাই আমরা কি করব r টু দি পাওয়ার n মাইনাস 1, তার পাওয়ার কত n। ফাইনালি a স্কোয়ার তার পাওয়ার n, মানে এটা আর এটা গুণ হয়ে যাবে, তাহলে a টু দি পাওয়ার 2n ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 তার পাওয়ার এটা, মানে এটা আর এটা গুণ হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো n ইন্টু n মাইনাস 1। তাহলে এখন যেটা পেলাম লক্ষ্য করো, a টু দি পাওয়ার 2n r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1, সেটাই তো a টু দি পাওয়ার 2n r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1 এর সাথে সমান হয়ে গেছে। সেটা কার ভ্যালু বলেছিলাম, p স্কোয়ার, লিখে দিচ্ছি ইজ ইকুয়াল টু হলো p স্কোয়ার। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল যে p স্কোয়ার ইজ ইকুয়াল টু s বাই r টু দি পাওয়ার n। লক্ষ্য করো অঙ্কটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আগে বিশ্লেষণ করেছি, তারপর সেই মোতাবেক যে শর্তগুলো, সেই শর্তগুলো প্রয়োগ করে সেই শর্তের নিরিখে যেটা উপযুক্ত ফর্মুলা সেটা আমরা বসিয়ে দিয়েছি। তারপর আমরা ক্যালকুলেশন যখন প্রসিড করেছি, অটোমেটিক আমরা অ্যান্সারের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। অঙ্কটা যদি সত্যিকারের বুঝে থাকি তাহলে আমাদের কোনো মতেই কঠিন লাগবে না। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমাদের, এই অঙ্কটা আমার করার সঙ্গে সঙ্গে যারা বুঝতে পেরেছো তারা তোমরা একবার না দেখে করার চেষ্টা করবে, যখনই আটকে যাবে তখন আবার তুমি দেখে নেবে, এইভাবে যতক্ষণ না পর্যন্ত তোমার মানে ক্লিয়ার হচ্ছে, কলম স্মুথলি চলছে, ততক্ষণ পর্যন্ত অঙ্কটা প্র্যাকটিস করতে থাকো, কারণ অঙ্কটা পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এরপরে আমরা ঠিক পরবর্তী অঙ্ক নিয়ে হাজির হচ্ছি। লক্ষ্য করো, গুণোত্তর প্রগতিভুক্ত 3টি ভিন্ন সংখ্যার বর্গের সমষ্টি হলো s স্কোয়ার। আমরা গুণোত্তর প্রগতিভুক্ত সংখ্যা 3টি জানি না, আমরা ধরে নিচ্ছি ওই প্রথম পদ 3টা হচ্ছে একটা a, একটা ar, একটা হচ্ছে ar স্কোয়ার। লিখছি, মনে করি গুণোত্তর প্রগতি প্রথম পদের সাধারণ অনুপাত ধরে নিচ্ছি, প্রথম পদ সমান a, সাধারণ অনুপাত সমান হলো r। তাহলে প্রথম পদ a, সাধারণ অনুপাত যদি r হয়, পদ 3টি কি হবে দেখি। অতএব প্রথম পদ 3টি হবে একটা a, একটা ar, একটা ar স্কোয়ার। প্রথম পদ 3টে লিখেছি। আমি যদি এখানে লিখতাম প্রগতিটি হবে, তখন কিন্তু ডট ডট লিখতে হতো। যেহেতু পুরো প্রগতি লিখিনি, প্রথম 3টা পদ লিখেছি, তাই আর ডট ডট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার বলছে গুণোত্তর প্রগতিভুক্ত 3টি ভিন্ন সংখ্যা, এই যে 3টি ভিন্ন সংখ্যা যারা গুণোত্তর প্রগতিতে আছে তাদের বর্গের সমষ্টি বলে দিয়েছে s স্কোয়ার। লিখছি শর্তানুসারে এদের বর্গ করব, a এর বর্গ করলে a স্কোয়ার, এটার বর্গ করলে a স্কোয়ার r স্কোয়ার, এটার বর্গ করলে a স্কোয়ার r টু দি পাওয়ার 4। এই 3টা সংখ্যার বর্গের সমষ্টি ওরা বলে দিয়েছে কত, s স্কোয়ার। এবং আরো একটা শর্ত বলেছে, সেটা কি,
যদি সংখ্যা তিনটির সমষ্টি আলফা এস হয়, অর্থাৎ এই যে তিনটা সংখ্যা তাদের সমষ্টি কত বলেছে, আলফা ইন্টু এস। এই শর্ত দুটোকে কাজে লাগিয়ে আমাদের প্রমাণ করতে হবে ওইটা। আমরা এই ধরনের ক্যালকুলেশন গুণোত্তর প্রকৃতির প্রথম ক্লাসও দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি, লক্ষ্য করো। আমরা এই লাইন থেকে এ কমা নিয়ে নিতে পারি, কি পড়ে থাকে বলো দেখি, 1 প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা এস। বোথ সাইডকে স্কোয়ার করে দেবো, এ স্কোয়ার ইন্টু 1 প্লাস আর স্কোয়ার তার স্কোয়ার ইজ ইকুয়াল টু পড়ে থাকবে আলফা স্কোয়ার এস স্কোয়ার। দিস ইজ নাম্বার 1। আমরা এই দিকেও কাজ করব, কি করব, এ স্কোয়ার কমা নিয়ে নিলাম, 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এস স্কোয়ার। আমরা এই টার্মটা থেকে কি করেছিলাম, যারা এর আগের পর্বটা খুব ভালো করে লক্ষ্য করেছে তারা বুঝতে পারবে, আর টু দি পাওয়ার 4 কে লিখেছিলাম আর স্কোয়ার তার স্কোয়ার প্লাস এই 1 কে লিখেছিলাম 1 তার স্কোয়ার, আর এই যে পদ এটা দেখে দেখে সেম ছেপে দিয়েছিলাম, ইজ ইকুয়াল টু হলো এস স্কোয়ার। এ স্কোয়ার ইন্টু এটাকে মনে মনে এ ধরলাম, এটাকে মনে মনে বি ধরলাম, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা এখানে ফেললাম, তারপর প্লাস আর স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম, ইজ ইকুয়াল টু হলো এস স্কোয়ার। এ স্কোয়ার ইন্টু, লক্ষ্য করো, প্রথমে আর স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম, মাইনাস 2 একে 2 আর স্কোয়ার, তাহলে মাইনাস 2 আর স্কোয়ার, আর এখানে প্লাস আর স্কোয়ার, নিশ্চয়ই অ্যাডজাস্ট করলে মাইনাস আর স্কোয়ার পড়ে থাকবে, ইজ ইকুয়াল টু হলো এস স্কোয়ার। এরপরে আবার দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভিতরে একটা ফর্মুলা পড়ে আছে, কি ফর্মুলা, এটা এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার। তাহলে ফর্মুলাটা ফেলে দিচ্ছি, এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি মানে আর স্কোয়ার প্লাস 1 প্লাস আর ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হলো এস স্কোয়ার। ব্যাস, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। সেম ক্যালকুলেশন আমরা করেছিলাম এর আগে। এই যে দুটো সমীকরণ পেলাম, এবার আমরা 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দেবো। দেখছি 1 বিভক্ত 2, তাহলে 1 এর বাম পক্ষ আগে লিখছি, তারপর 2 এর বাম পক্ষ লিখবো। এই যে 2 এর বাম পক্ষ, এ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার প্লাস 1 প্লাস আর ইন্টু আর স্কোয়ার প্লাস 1 মাইনাস আর। এরপর 1 এর ডান দিক লিখছি আলফা স্কোয়ার এস স্কোয়ার, 2 এর ডান দিক কত, এস স্কোয়ার। একদম এর আগে যে সিস্টেমেটিক ওয়েতে আমরা এগিয়েছিলাম সেই সিস্টেমটা এখানে প্রয়োগ করছি। এ স্কোয়ার বোথ সাইডে কেটে গেল, এই যে 1 প্লাস আর স্কোয়ার, এখানে 1 প্লাস আর স্কোয়ার আছে, এখানে একটা এখানে দুটো আছে, স্কোয়ারটা কেটে গেল, এখানে এস স্কোয়ার এখানে এস স্কোয়ার কেটে গেল, যেটা পড়ে থাকলো সেটা ফ্রেশ করে লিখছি। লক্ষ্য করো, এখানে পড়ে আছে 1 প্লাস আর স্কোয়ার, নিচে পড়ে আছে আর স্কোয়ার প্লাস 1 মাইনাস আর ইজ ইকুয়াল টু উপরে থাকলো আলফা স্কোয়ার। তাহলে কাটাকুটি করার পরে ফ্রেশ করে আমরা এই লাইনটা পেলাম। এরপর আমরা কোনাকুনি গুণ করব, এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করছি। লক্ষ্য করো, আলফা স্কোয়ার আর স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার আর। আমরা চলে যাচ্ছি ঠিক পরের পেজে। দেয়ারফর আলফা স্কোয়ার আর স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ইন্টু আর। দেখো আবার কি করলাম, আলফা স্কোয়ার আর স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু 1 দিয়ে এটাকে গুণ করলে সেম থেকে যাবে, ইজ ইকুয়াল টু 1 প্লাস আর স্কোয়ার। এবার আর স্কোয়ার গুলোকে একই দিকে নিয়ে আসবো। দেখো আলফা স্কোয়ার আর স্কোয়ার, এই আর স্কোয়ারটা এদিকে এলো মাইনাস আর স্কোয়ার, তারপর আর যুক্ত পদগুলোকে একসাথে আনবো, মাইনাস আলফা স্কোয়ার আর, এই আরটা এদিকে এলো মাইনাস আর, তারপর যেখানে আর নেই এখানে আলফা স্কোয়ার, আর এই পদটা ওদিকে নিয়ে গেলে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ফাইনালি এই আর স্কোয়ার গুলো থেকে আর স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে আলফা স্কোয়ার মাইনাস 1, এখান থেকে মাইনাস আর যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে আলফা স্কোয়ার প্লাস 1, ফাইনালি এখানে পড়ে থাকলো আলফা স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটা পেলাম
এই সমীকরণটা দেখে আমাদের পরিচিত একটা সমীকরণের কথা মনে পড়ে যাওয়া উচিত। এটা হলো আর এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ। আমরা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড সমীকরণটা শিখেছিলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এইটা ছিল এক্স এর দ্বিঘাত সমীকরণ। অনুরূপভাবে এটা হলো আর এর দ্বিঘাত সমীকরণ। যখন দ্বিঘাত সমীকরণটাকে আমরা সমাধান করছিলাম শ্রীধর আচার্যের পদ্ধতিতে, তখন দেখেছিলাম যে এই সমীকরণটাকে সমাধান করে যে বীজগুলো পাই বা যে মানগুলো পাই সেগুলো অ্যাকচুয়ালি এক্স এর মান। কার মান বললাম? এক্স এর মান। অর্থাৎ এটাকে শ্রীধর আচার্য পদ্ধতিতে সমাধান করি না কেন, কিংবা মিডল ফ্যাক্টর যদি সম্ভব হয় তাহলে মিডল ফ্যাক্টর করি না কেন, সমীকরণটাকে সমাধান করে চলরাশির দুটো মান পাই, যে মান দুটোকে আমরা বীজ বলি। অর্থাৎ যেগুলোকে চলরাশির মান বা বীজ বলে দাবি করছি সেগুলো প্রকৃতপক্ষে এক্স এর মান, কেননা সমীকরণটা ছিল এক্স এর সাপেক্ষে দ্বিঘাত। তাহলে এই সমীকরণটাকে যদি সমাধান করি নিশ্চয়ই আর এর দুটো মান পাবো। কার মান পাবো বললাম? আর এর। কটা মান পাবো? দুটো মান পাবো। এই আরটা কি জিনিস? আরটা হলো সাধারণ অনুপাত। আর এই সাধারণ অনুপাত এর মান অবশ্যই বাস্তবে অস্তিত্ব আছে, এটা অবাস্তব নয়। এমন করে গুরুত্বের প্রগতি আমরা দেখাতে পারবো না যার সাধারণ অনুপাতটা অবাস্তব। তার মানে যখনই সাধারণ অনুপাত কথাটা উচ্চারণ করছি, যখনই স্মল আর এই সিম্বলটাকে ইউজ করছি, তার মানে বুঝে যাব সেই আর এর মানটা অবশ্যই বাস্তব। তাহলে লিখছি যেহেতু আর বাস্তব। এই কথাটা বোঝানোর জন্য আমি একটু ব্যাক ক্যালকুলেশনে চলে যাবো। এখানে লক্ষ্য করো, আমরা এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে গিয়ে শ্রীধর আচার্যের যখন ফর্মুলাটা মনে করছিলাম, তখন আমরা দেখেছিলাম রুটের ভিতরে একটা টার্ম বি স্কোয়ার মাইনাস 4ac, যেটাকে আমরা নিরূপক বলে দাবি করেছিলাম। সেই নিরূপকের মানটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বলেছিলাম তার বীজগুলো বাস্তব আর অসমান হয়। যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বলেছিলাম তার বীজগুলো বাস্তব আর সমান হয়। তার মানে এই যে নিরূপক গ্রেটার দ্যান 0 হলে কি বলেছিলাম? বাস্তব আর অসমান। যে নিরূপক গ্রেটার দ্যান 0 হলে বীজগুলি বাস্তব হবে আর অসমান হবে। আমি তো উল্টো করেও বলতে পারি, যদি বীজগুলি বাস্তব হয়, বীজগুলি বাস্তব মানে যদি এক্স এর মান বাস্তব হয় তাহলে নিরূপক অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে। আবার বলছি, যদি তোমাদের সমস্যা হয়, আমি বলেছি এই সমীকরণের নিরূপকটা যদি 0-র চেয়ে বড় হয় তাহলে বীজগুলি মানে এক্স এর মানগুলি বাস্তব হবে। কনভার্স পার্টটা যদি আমি বলি যে যদি এক্স এর মানগুলি অর্থাৎ বীজগুলি বাস্তব হয় তাহলে নিরূপকটা অবশ্যই 0-র চেয়ে বড় হবে। একদম সেম ধারণা এখানে বলেই দিয়েছি। এই সমীকরণের বীজগুলি অর্থাৎ আর এর মানটা বাস্তব, তার মানে বলতে পারবো অবশ্যই যে নিরূপক অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে। আশা করি বুঝতে পেরেছো, তার জন্য কিন্তু ডান দিকে দেখানো হয়েছে। এবার চলে আসছি, নিরূপক বের করা ফর্মুলা কি? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই সমীকরণটাকে, এই যেটা দেখতে পাচ্ছি, সেটাকে যদি ওই দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সাথে তুলনা করি তাহলে তোমরাই বলতে পারবে যে ওখানে এর মান এখানে কত হবে। এই যেখানে লিখছি লক্ষ্য করো, এ ইজিক্যাল টু কত হয় বলো দেখি? আলফা স্কোয়ার মাইনাস 1। বি এর মান কত হবে? এখানে bx, আর এখানে আছে এই যে আর এর সাথে কি গুণ আছে? মাইনাস অফ আলফা স্কোয়ার প্লাস 1। এটা হলো বি এর মান, এবং সর্বোপরি সি এর মানটা কত আছে? আলফা স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ এই সমীকরণটাকে যদি দ্বিঘাত সমীকরণ সাধারণ আকারের সাথে তুলনা করি, তুলনা যখন করব তখন একটা জিনিস খেয়াল রাখবো, ওখানে যেটা এক্স এখানে সেটা আর আছে, তাই এক্স স্কোয়ারের সহগ মানে আর স্কোয়ারের সহগ, এইটা হলো এ। ওখানে এক্স এর সহগ, এখানে এক্স বলতে আর, তার সহগ, সহগ বলতে এর সাথে যেটা গুণ আছে মাইনাস অফ আলফা স্কোয়ার প্লাস 1। এবং সি যেখানে এক্স নেই অর্থাৎ যেখানে আর নেই সেই রকম এটা হচ্ছে কি? সি। আর এটা কি বলেছিলাম? এখানে মাইনাস আর এইটুকুটা মিলিয়ে বলেছিলাম বি। তাহলে এ বি সি আমি চিহ্নিত করে নিয়েছি। তাহলে নিরূপক যেহেতু গ্রেটার দেন 0, নিরূপক বের করার ফর্মুলা কি বলেছি? বি স্কোয়ার। বি এর মান এখানে মাইনাস অফ আলফা স্কোয়ার প্লাস 1 তার পুরোটার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে আলফা স্কোয়ার মাইনাস 1 ইন্টু সি বলতে আলফা স্কোয়ার মাইনাস 1 ইজ গ্রেটার দেন 0। এবার তোমরাই বলো দেখি মাইনাসের স্কোয়ার করলে কি হবে? না তো প্লাস হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে আলফা স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এখানে আলফা স্কোয়ার মাইনাস 1, এখানে আলফা স্কোয়ার মাইনাস 1। তাহলে অ্যাকচুয়ালি আলফা স্কোয়ার মাইনাস 1
তার স্কোয়ার লিখতে পারবো? কোনো সমস্যা আছে না তো? না স্যার, এখানে 4 ছিল, 4 তো লিখেননি। 4 কে কার স্কোয়ার লিখতে পারবো? 2 এর স্কোয়ার। তাহলে এখানে একটা 2 লিখে দিলাম, তাহলে তো 2 এর স্কোয়ার হয়ে গেল 4। আশা করি বুঝতে পেরেছো। এরপর ইট ইজ গ্রেটার দেন 0। এখন ফর্মুলা পড়ে আছে, লক্ষ্য করো, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা a প্লাস বি মানে 2 দিয়ে গুণ করলে 2 আলফা স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে আলফা স্কোয়ার প্লাস 1 মাইনাস বি, যখন মাইনাস করো তখন চিহ্নে পরিবর্তন ঘটে যাবে, 2 আলফা স্কোয়ার, এখানে মাইনাস 2, তার আগে চিহ্নে পরিবর্তন হলে প্লাস 2। ইট ইজ গ্রেটার দেন 0। এরপরে ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো, আলফা স্কোয়ার আর 2 আলফা স্কোয়ার, 3 আলফা স্কোয়ার, 1 আর মাইনাস 2 মানে মাইনাস 1। আলফা স্কোয়ার থেকে 2 আলফা মাইনাস 2 আলফা স্কোয়ার যদি অ্যাডজাস্ট করি তাহলে মাইনাস আলফা স্কোয়ার, 1 আর 2 হলো 3। এটা গ্রেটার দেন 0। এত দূর নামানোর পরে আবার আমরা একটা প্রবলেম ফেস করি। সেই প্রবলেমটা কি, মানে অ্যাকচুয়ালি তোমরা কি করো পরীক্ষার সময় আর অ্যাকচুয়ালি হওয়াটা কি উচিত, সেই দুটো জিনিস তোমাদের সামনে প্রদর্শন যদি করি তাহলে পরীক্ষার সময় ভুল হওয়ার সম্ভাবনাটা মানে ক্রমশই কমে আসবে। এখানে কিন্তু সমান চিহ্ন নেই। যদি সমান চিহ্ন থাকতো তাহলে সেটাকে আমরা সমীকরণ বলতাম। এখানে সমান চিহ্ন যদি না থাকে তাহলে সেটাকে সমীকরণ বলতে পারবো না, সেটা অসমীকরণ বলতে পারবো। আমরা কি করি, এটাকে মানে সমীকরণের মতো করে ট্রিট করে আমরা লিখে দিই হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, যেটা অনেকে হয়তো মনে মনে ভাবছো, কিন্তু না, এটা সমীকরণের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। এটা অসমীকরণ। অসমীকরণকে সমাধান করার জন্য সিস্টেমটা আলাদা, যেটা তোমরা রৈখিক অসমীকরণ চ্যাপ্টারে শিখেছো, সেই জিনিসটা আমি এখানে রিমাইন্ড করাবো। তবে উইথ টেকনিক তোমাকে বলবো, তাহলে অনেক ক্ষেত্রেই তোমার ক্যালকুলেশন এর যে জটিলতা সেটা দূর হয়ে যাবে। তাহলে অসমীকরণকে যখন সমাধান করতে হয়, প্রথম কাজ হলো এখানে যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকের মধ্যে চলরাশি, এখানে চলরাশি বলতে আলফা স্কোয়ার, চলরাশির সহগকে সব সময় 1 বানাতে হয়। তাহলে প্রথম স্টেপ বললাম, সারা জিন্দগির জন্য মনে রাখো, তোমার জীবন মানে তোমার জীবনটা ম্যাথমেটিক্সের প্রতি মানে আকৃষ্ট হয়ে যাবে। যে কথাটা বলতে চাইছি, যদি অসমীকরণ থাকে তাহলে তাকে সমাধান করা প্রথম স্টেপ হলো এই মানে অসমীকরণের মধ্যে যে উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলির সহগকে সেই চলরাশিগুলির সহগকে 1 বানাতে হয়। এখানে চলরাশি বললাম আলফা স্কোয়ার, এর সহগ 3 আছে, তাহলে 1 বানাতে গেলে 3 কমা নিয়ে নেব। তাহলে 3 কমা নিলে কত হবে? 3 কমা না মানে 3 দিয়ে ভাগ করা, এটাকে 3 দিয়ে ভাগ করলে আলফা স্কোয়ার মাইনাস 1 এর 3। আবার বলেছি এখানে যে উৎপাদক সেখানে চলরাশির সহগ 1 বানাবো। এখানে চলরাশি হচ্ছে আলফা স্কোয়ার, তার সহগটা মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিয়ে নেবো। তাহলে মাইনাস কমন এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস কমন নিলে আলফা স্কোয়ার মাইনাস 3, ইট ইজ গ্রেটার দেন 0। তাহলে প্রথম কাজ হলো অসমীকরণের মধ্যে যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলোতে উপস্থিত চলরাশিগুলোর সহগকে 1 বানাতে হবে। কি করে বানিয়েছি সেটা তোমরা লক্ষ্য করেছো। এরপর কি করব, এই কনস্ট্যান্ট যেটা -3টা এদিকে নিয়ে চলে আসবো। তবে এর আগেও এই প্রসঙ্গে একটা কথা বলেছিলাম, যখন নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে অসমীকরণকে গুণ করা হয় কিংবা অসমীকরণকে ভাগ করা হয়, তখন অসমতার যে প্রতীক যে সিম্বলটা এখানে থাকে সেই সিম্বলটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে লিখবো আলফা স্কোয়ার মাইনাস 1/3 ইন্টু আলফা স্কোয়ার মাইনাস 3, ইট ইজ লেস দেন 0। তোমরা কেউ মনে করো না যে স্যার এখানে হয়তো ভুল বশত করেছে, একেবারে সজ্ঞানে বলছি এটা সম্পূর্ণ ঠিক, বরঞ্চ এটা না করলেই ভুল হতো। যদি এখানে শুধু 3 থাকতো, 3 কিন্তু নেগেটিভ নয় পজিটিভ, তখন কিন্তু এখানে গ্রেটার দেন থাকতো। এই চিহ্নটা পরিবর্তন হবে তখনই যখন নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে গুণ কিংবা ভাগ করব। তাহলে -3 এদিকে এসছে বটে, যখন 0 নিচে -3 দিয়ে চলে এসেছি তখন 0 হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে তার চিহ্নটা পরিবর্তন হয়েছে। এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। যখন মানে অসমীকরণের মধ্যে প্রাপ্ত উৎপাদকগুলি যে চলরাশি সেই চলরাশির সহগটা 1 হয়ে গেছে, যেটা আমি বানাতে চেয়েছিলাম, যেটাই আমার টার্গেট ছিল, সেই টার্গেটটা কিন্তু এখন ফুলফিল হয়ে গেছে। এর পরের কাজ কি শোনো, এর পরের কাজ হলো এইটাকে প্রথম উৎপাদকটাকে মনে মনে 0 করা। আমি রাফে দেখাচ্ছি, লক্ষ্য করো যে প্রথম উৎপাদক আলফা স্কোয়ার মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু 0। দ্বিতীয় উৎপাদকটাকে মনে মনে 0 করব। তাহলে এখান থেকে বলতে পারবো আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3 আর আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 3।
তাহলে এই কাজটা আমরা রাফে দেখান তোমাদের সুবিধার জন্য, কিন্তু তোমরা পরীক্ষার সময় মনে মনে করবে, না পারলে তখন রাফে করে নেবে। তাহলে এটাকে মনে মনে জিরো করে আমরা চলরাশি অর্থাৎ আলফা স্কোয়ারের মানটা পেয়েছি 1/3। আবার দ্বিতীয় উৎপাদকটাকে মনে মনে জিরো করে চলরাশির মান অর্থাৎ আলফা স্কোয়ারের মান পেয়েছি 3। এই যে দুটো মান পেলাম, এই মান দুটোকে আমরা বাস্তব সংখ্যা রেখা, যেটা আমরা 7-8 শিখেছিলাম, সেই বাস্তব সংখ্যা রেখে প্লট করছি মনে করো। তাহলে 1/3 আর 3, এই দুটোর মধ্যে ছোট কোনটা? 1/3, সেই ছোটটাকে আগে লিখবো, 3 বড় এটা পরে লিখবো। অর্থাৎ নিয়ম হলো যে মান দুটোর মানে যে মানটা ছোট সেটা বাঁ দিকে, যেটা বড় সেটা পরে লিখবো। এরপর কি হয়েছে লক্ষ্য করো, এই যে সংখ্যা দুটো আমি বাস্তব সংখ্যা রেখায় প্লট করেছি, এই পুরো বাস্তব সংখ্যা রেখাটাকে এই সংখ্যা দুটো 3টি অংশে ভাগ করেছে। একটা অংশ হচ্ছে 1/3 চেয়ে ছোট, একটা অংশ হচ্ছে 1/3 বড় এবং 3 ছোট, আর একটা অংশ হচ্ছে 3 চেয়ে বড়। আমি এমন একটা অঙ্ক চয়েস করেছি যে অঙ্কটার মধ্য দিয়ে তোমাদের রৈখিক অসমীকরণ চ্যাপ্টারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যদি কারো অস্পষ্ট হয়ে থাকে। এবং শুধু তাই নয়, তুমি এই অঙ্কটার মধ্য দিয়ে যে কোনো অসমীকরণকে সমাধান করার একটা পার্মানেন্ট সলিউশন খুঁজে পাবে। তাই আমাকে এত কথা বলতে হচ্ছে, এবং আশা করি এই কথাগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তোমার জীবনভর উন্নতি এগিয়ে চলে ম্যাথামেটিক্সের প্রতি। এবং এই কথাগুলো আমার দৃঢ় বিশ্বাস তুমি খুব কম জায়গাতে শুনতে পাবে, তাই খুব ভালো করে ধ্যান দিয়ে শোনার চেষ্টা করো। চলরাশির যে মান দুটো পেয়েছিলাম তার মধ্যে যেটা ছোট মান সেটা আমরা বাঁ দিকে লিখেছি, যেটা বড় মান সেটা ডান দিকে লিখেছি। লিখার পরে বললাম যে ওই সংখ্যা দুটো পুরো সংখ্যা রেখাটাকে 3টি অংশে ভাগ করেছি। একটা এক্সাম্পল মনে করো, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডে এই যে ব্ল্যাক একটা স্ট্রিপ আছে, এই ব্ল্যাক স্ট্রিপটা মনে করো পুরোপুরি একটা বাস্তব সংখ্যা রেখা। এর মধ্যে মনে করো এখানে একটা পয়েন্ট আমি দিলাম আর এখানে একটা পয়েন্ট দিলাম। মনে করো এটা হচ্ছে 1/3 এই যে মানটা, আর এটা হচ্ছে 3 মানটা। তাহলে এই যে টোটাল কালো স্ট্রিপটা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ, এই কালো স্ট্রিপটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে 1/3 চেয়ে ছোট, এই এতদূর। একটা হচ্ছে 1/3 বড় আর 3 চেয়ে ছোট, আর একটা ভাগ হচ্ছে 3 চেয়ে বড়। তাহলে টোটাল বাস্তব সংখ্যা রেখাটাকে, টোটাল জমিনটাকে এই দুটো সংখ্যা 3টি অংশে ভাগ করেছে। আমি বলিনি 3টি সমান অংশে ভাগ করেছে, 3টি অংশে ভাগ করেছে, জাস্ট বলেছি। ছোট বড় সেটা কথা নেই, সমান কথা নেই, 3টি অংশে ভাগ করেছে। সেই অংশ 3টে বুঝতে পেরেছে। এবার যেটা পার্মানেন্ট সমাধান, যদি এটা লেস দেন টাইপ হয় তাহলে একরকম সিদ্ধান্ত হবে, যদি এখানে গ্রেটার দেন হয় তাহলে আরেক রকম সিদ্ধান্ত হবে। আমরা কেউ কিছু যদি মনে না করো, তাহলে একটা এক্সাম্পলের কথা বলছি, এর মধ্য দিয়ে কোন রকম মানে সংকীর্ণ চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসবে না। ব্যাপক অর্থেটাকে ভাবনা চিন্তা করে এর যে গুরুত্ব, সেই গুরুত্বটা উপলব্ধি করে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এর মধ্য দিয়ে আমি ব্যাপক অর্থে তোমাদের সামনে বোঝানোর জন্য একটা এক্সাম্পল টেনে আনছি। এটার মধ্যে কেউ কোন রকম মানে কি বলবো সংকীর্ণ অর্থ খুঁজে বের করার চেষ্টা করবে না। ইসলাম ধর্মে যারা বিশ্বাসী, সেই ইসলাম ধর্মের মধ্যে একটা নিয়ম আছে যে বাপ মা মরে যাওয়ার পরে যে সম্পত্তিটা পড়ে থাকে বাপ মায়ের, সেটা তার ছেলে মেয়েদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এই যে ছেলে মেয়েদের মধ্যে যখন ডিস্ট্রিবিউট হয়, তখন নিয়ম হচ্ছে বাপ মায়ের সম্পত্তিটা যা ছিল তার 2 ভাগ পাবে ছেলেরা আর 1 ভাগ পাবে মেয়েরা। এটা অনেকেরই তোমাদের মধ্যে জানা, তারই বাস্তব প্রতিফলন তুমি এখানে লক্ষ্য করতে পারবে। কি প্রতিফলন? আমি বললাম ছেলে হলে 2টো অংশ পাবে, মেয়ে হলে 1টা অংশ পাবে। আমরা এই লেস দেন টাইপটাকে আমরা মেয়েদের সাথে তুলনা করব। লেস দেন মিন্স মেয়ে, আর গ্রেটার দেন মিন্স আমরা ছেলে মনে রাখবো। তাহলে ছেলে হলে কটা ভাগ পায় বললাম? 2টো ভাগ পায়। মেয়ে হলে কটা ভাগ পায়? 1টা ভাগ পায়। তাহলে এই টেকনিক যদি আমরা মনে রাখি, তাহলে লক্ষ্য করো, লেস দেন টাইপ মানে ছেলে না মেয়ে, না তো মেয়ে। মেয়ে হলে কটা ভাগ পাবে? 1টা ভাগ পাবে। যদি গ্রেটার দেন থাকতো তাহলে এটা ছেলে না মেয়ে, না তো ছেলে। কটা অংশ পাবে? না তো 2টো অংশ পাবে। এর পরের অংশ চলে এসো, লেস দেন হলে কটা অংশ হবে, গ্রেটার দেন হলে কটা অংশ হবে, সেটা টেকনিক দিয়ে তোমার সামনে ব্যাখ্যা করা হলো। এর পরে চলে আসবে যে স্যার ছেলে হলে যদি 2টো অংশ পাই কিংবা মেয়ে হলে যদি 1টা অংশ পাই, কোন অংশটা পাবে? নিয়ম হলো যে এই যে 1/3 চেয়ে ছোট যেটা বাঁ দিকে আর যেটা একেবারে ডান দিকে, অর্থাৎ পুরোটা মনে করো যে কোন একজন গার্জেন যখন বেঁচে ছিলেন, তার জমিটা হচ্ছে এত দূর থেকে এত দূর পর্যন্ত একটা জমি আছে। সেই জমিটাকে এরকম করে 3 ভাগ করা হয়েছে।
3 ভাগ করার পরে যদি দেখো যে ওই দিকটা ফ্রন্টের সাইড, রোড সাইড, তাহলে এই জমির দামটা তুলনামূলক বেশি, এই জমির দামটা তার তুলনায় কম, এই জমির দামটা খুবই কম। তাহলে নিয়ম হচ্ছে ছেলেরা যেহেতু দুটো অংশ পাবে, ও যদি ওকে ভালো অংশটা দেওয়ার পাশাপাশি তাকে একটা খারাপ অংশ দেওয়া হবে, যাতে করে তার ভ্যালুয়েশনটা মোটামুটি মানে এভারেজ ঠিক থাকে। আর মেয়েদেরকে এই সলিড জায়গাটুকু, যেটা না খুবই ভালো না খুবই খারাপ, সেই অংশটা দিয়ে চিহ্নিত করা হয়। তার মানে তোমাদের সামনে বোঝানো হলো, যদি লেস দ্যান টাইপ হয় তাহলে মেয়েদের মতো একটা অংশ পাবে। কোন অংশটা পাবে? সেটা হলো এই মিডিলের অংশটা, অর্থাৎ 1/3 চেয়ে বড় এবং 3 চেয়ে ছোট অংশটা পাবে। যদি গ্রেটার দ্যান টাইপ হতো তাহলে ছেলেদের মতো ব্যবহার করতো, সেক্ষেত্রে দুটো অংশ পেত। কোন অংশটা? এই যে একেবারে দামি অংশটা আর একেবারে কম, সবচেয়ে কম দামি অংশটা, অর্থাৎ এক্ষেত্রে 3 চেয়ে বড় এই অংশটা আর 1/3 চেয়ে ছোট এই অংশটা পেত। তাহলে একটা অঙ্ক করাতে গিয়ে আমি সমস্ত বিষয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এখানে ফাইনাল লাইন যেটা লিখবো, অতএব যেহেতু লেস দ্যান টাইপ, তার মানে একটা অংশ পাবে। কোন অংশটা বললাম? 1/3 চেয়ে বড় আর 3 চেয়ে ছোট। তাহলে লিখছি অতএব 1/3 ইজ লেস দ্যান আলফা স্কোয়ার ইজ লেস দ্যান 3, অর্থাৎ আলফা স্কোয়ারের মানটা, এখানে চলরাশিটা হচ্ছে আলফা স্কোয়ার, আলফা স্কোয়ারের মানটা 1/3 চেয়ে বড় হলো এবং 3 চেয়ে ছোট হলো। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল। তাহলে এতক্ষণ ধরে যে ছেঁচিয়ে যে পরিমাণে পরিশ্রম করে তোমাদের সামনে বলার চেষ্টা করলাম, তার মধ্যে দিয়ে আমার উদ্দেশ্য এটাই যে যখনই কোনো অসমীকরণ আসবে তাকে সমাধান করার যাতে একটা পার্মানেন্ট পন্থা আমরা খুঁজে পাই, যেখান থেকে আমরা একটা গ্রেট সলিউশন খুঁজে পাবো। সেই জায়গাটা তোমাদের উইথ এক্সাম্পলস দেখানো হলো। আমি একটা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণটার মধ্যে বারবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে যে এর মধ্যে সংকীর্ণ কোনো অর্থ খুঁজে বের না করে অঙ্কটাকে বোঝানোর জন্যই যে আমার এই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটার দিকে লক্ষ্য রেখে তোমরা এই প্রবলেমটা বুঝবে। তাহলে এই ধরনের যত প্রবলেম তৈরি হবে সব প্রবলেমের সমাধান তুমি পেয়ে যাবে। এরপরে চলে এসো, আমরা পরবর্তী একটা বেহতরিন অপশন নিয়ে এসেছি। Sn is equal to 1 plus half plus 1/2 square plus dot 1/2 to the power n minus 1। এটা যদি হয় তাহলে n এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো যাতে 2 minus Sn is less than 1/100 হয়। আমরা Sn মানে বলেছিলাম n সংখ্যক পদের যোগফল। তারপরে এখানে কতগুলি পদ আছে? n সংখ্যক পদ। তার প্রথম পদটা কত আগে সেটা বলবো। তার প্রথম পদ a সমান হলো কত? 1। আর সাধারণ অনুপাত দ্যাট ইজ r, r এর মান বের করার নিয়ম কি বলেছিলাম? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, মানে 1/2 দ্যাট ইজ হলো হাফ। তাহলে a এর মান পেয়ে গেছি, r এর মান পেয়ে গেছি। কতগুলি পদ আছে বলেছি? n সংখ্যক পদ। তাহলে ওটাকে যদি যোগ করি, লক্ষ্য করে Sn ইজ ইকুয়াল টু, যোগ করার ফর্মুলা কি ছিল? যোগ করার ফর্মুলা আমরা এর আগে লিখেছি, আবার লিখবো। এক্ষেত্রে r এর মান হাফ মানে 1 এর চেয়ে ছোট, তাহলে ওই অনুযায়ী ফর্মুলাটা ফেলবো। a মানে হচ্ছে 1 ইন্টু 1 মাইনাস r, r বলতে হাফ, টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r মানে হাফ। তাহলে এই ফর্মুলাটা কেন চয়েস করেছি? তার কারণটা হলো r এর মান এখানে হাফ, যার মানটা 1 এর চেয়ে ছোট, তাই এই মানটা চয়েস করেছি। এরপর এটাকে ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো। 1 ইন্টু, তার মানে এটাই থাকবে, উপরে আছে 1 মাইনাস 1 টু দি পাওয়ার n মানে 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস, সরি বাই, এখানে যদি লসাগু করি 2 লসাগু, 2 1 কে 2 মাইনাস 1। তাহলে ফাইনালি কি থাকলো? 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। এই বড় দাগ মানে ভাগ, এটাকে যদি গুণ করে দিই তাহলে উল্টে যাবে, 2 মাইনাস 1 মানে 1 এর 2, উপরে উঠলে 2/1। তাহলে পড়ে থাকলো Sn ইজ ইকুয়াল টু হলো 2 ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। এই 2টা কি করে হলো বললাম? এই যে এখানে 2 মাইনাস 1 মানে 1 এর 2, এটা উল্টে গেলে 2/1 বা 2। এবার যেটা শর্ত বলেছে লিখছি, শর্ত অনুসারে 2 মাইনাস Sn ইজ লেস দেন 1/100। 2, আচ্ছা Sn যেটা পেয়েছি সেটাকে একটু গুণ করে দিই তাহলে আরো সুবিধা হবে। 2 দিয়ে গুণ করলে 2 1 কে 2 মাইনাস 2 দিয়ে গুণ করলে 2/2 টু দি পাওয়ার n। এবার এই যে Sn এর আগে চিহ্ন কি আছে? মাইনাস, তাই ওই যে Sn এর মানটা দেখতে পাচ্ছি, সেই মানের আগে মাইনাস যখন বসাবো চিহ্নে পরিবর্তন ঘটে যাবে, -2 হয়ে গেল, মাইনাস মানে প্লাস 2/2 টু দি পাওয়ার n ইজ লেস দেন 1/100। আশা করি বুঝতে পেরেছো যে চিহ্নের পরিবর্তনটা কেন হলো। তার কারণ তার আগে মাইনাস ছিল, 2 কেটে গেল। এবার পড়ে থাকলো 2/2 টু দি পাওয়ার n ইজ লেস দেন 1/100।
আমরা এই অসমীকরণটার অনন্যক নিয়ে নিচ্ছি। বোথ সাইডে যদি অনন্যক নিই তাহলে এটা হবে 2n/2, এটা হবে 100/1 মানে 100। আর যখনই অসমীকরণের বোথ সাইডে অনন্যক না হবে তখন এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে আজকে অসমীকরণ নিয়ে দুটো এক্সেপশনাল কেস বললাম। যখন অসমীকরণের বোথ সাইডকে নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে গুণ কিংবা ভাগ করা হয় তখন অসমতার যে সিম্বল প্রতীক সেই প্রতীকটা পরিবর্তন হয়। এর আগের অঙ্কটাতে বললাম। এখন বললাম যখনই অসমীকরণের বোথ সাইডে অনন্যক নিয়ে না হয় সেক্ষেত্রেও অসমতার যে প্রতীক সেই প্রতীকটা পরিবর্তন হয়ে যায়, যেমনটি এখানে হয়েছে। এবার যদি কোনাকুনি গুণ করে দিই 2n ইজ গ্রেটার দ্যান হলো 200। এবার এইখান থেকে আমাকে কম মানে n এর মান একটা একটা করে ধরে চয়েস করতে হবে যে n এর মিনিমাম মান কত হলে এই অসমীকরণটা সিদ্ধ হবে। লক্ষ্য করো n এর মান যদি আমরা 5 নিই 2^5 মানে 32, 32টা কি 200 চেয়ে বেশি? এই যে লক্ষ্য করো 32 আর এদিকে আছে 200, 32টা কি 200 চেয়ে বেশি হবে না? তো না, এটা কখনোই হতে পারে না, এটা মিথ্যা। তাহলে n এর মান 5 হচ্ছে না। n এর মান যদি 6 নিই 2^6 মানে 64, সেটা কি 200 চেয়ে বড় হচ্ছে? না। যদি 7 নিই 2^7, 2^7 মানে 2^7 মানে হচ্ছে 128, এটাও তো 200 চেয়ে বেশি নয়। তার মানে n এর মান 7ও হতে পারে না। n এর মান 8 নেব। যদি n এর মান 8 নিই 2^8, 2^8 এর মান হলো 256, এর মান কিন্তু হ্যাঁ এটা 200 চেয়ে বেশি। এই যে যখন n এর মান 8 নিলাম তখন কিন্তু এই অসমীকরণটা সিদ্ধ হয়েছে, অর্থাৎ সত্য হয়েছে। তাহলে n এর মান 8 নেওয়ার ফল সঙ্গে সঙ্গে ওটা যখন সত্য হলো, 8 এর চেয়ে যদি বড় কোনো মান চয়েস করা হয় তাহলে সেই মানগুলোর জন্য অটোমেটিক সত্য হবে। তাহলে n এর মিনিমাম মান সবচেয়ে কম কোন মানের জন্য এটা সিদ্ধ হলো? n এর মান 8 এর জন্য। তাহলে ওই কথাটা লিখবো, অতএব n এর মান কমপক্ষে 8 হলে, কমপক্ষে 8 হলে প্রদত্ত অসমীকরণটি সিদ্ধ হয়। প্রদত্ত অসমীকরণটি সিদ্ধ হয়। তাহলে দুটো পরপর কঠিন এবং ভালো অঙ্কের পরে আমরা একটা তুলনামূলক সহজ অঙ্ক চয়েস করেছি, যাতে অঙ্ক করতে করতে তোমাদের মধ্যে একঘেয়েমি না চলে আসে। এরপরে আবার একটা অঙ্ক আমি চয়েস করেছি, এটাও খুব ভালো টাইপের অঙ্ক। 0.8, 0.88, 0.888 এই করতে করতে শ্রেণীটির n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। পরীক্ষা যে এটাই আসবে এরকম করে বাধ্যবাধকতা নেই, এরকম টাইপের আসতে পারে 0.2, 0.22, 0.222 এরকম করে আসতে পারে, কিংবা পয়েন্ট না দিয়ে শুধু 8, 88, 888 এরকম করে দিতে পারে। অর্থাৎ আমি সবসময় সিস্টেমগুলো মানে ভ্যারাইটি গুলো মেনটেন করার চেষ্টা করছি, যাতে করে একটা শিখতে পারলে তোমরা অনুরূপ টাইপের অঙ্কগুলো নিজে থেকে করতে পারো। আমরা প্রথমে কি করব, এখান থেকে 8 কমা নিয়ে নেব। 8 কমা নিলে 0.1, 0.11, 0.111 প্লাস ডট ডট। কতগুলি পদ আছে? তো n সংখ্যক পদ, n সংখ্যক পদ পর্যন্ত। তো প্রথম কাজ হলো সংখ্যাটাকে 1 বানিয়ে দেওয়া। যদি 0.2 থাকতো তাহলে এখানে 2 কমা নিতাম। যদি এখানে 8, 88, 888 থাকতো তাহলে 8 কমা নিতাম। 1, 11, 111 এরকম হয়ে যেত। অর্থাৎ মেন ব্যাপার হলো ভিতরে আমরা 1 দিয়ে নিয়ে আসার চেষ্টা করব। এরপরে যখন সবকটা 1 হয়ে গেছে তখন আমরা ভিতরকার প্রত্যেকটা পদকে 9 দিয়ে গুণ করব। তাহলে বাইরে নিশ্চয়ই 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে গুণ করলে হবে কত? 0.9, 0.99, 0.999 প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত। অর্থাৎ প্রথম কাজ হলো 1 বাড়িয়ে দেওয়া, দ্বিতীয় কাজ হলো 9 দিয়ে ভিতরটাকে গুণ করা। আর যখনই গুণ করবো 9 দিয়ে বাইরে তো একটা 9 ভাগ করতে হবে, না হলে অ্যাডজাস্ট হবে না। এই দুটো কাজ প্রত্যেকটা অঙ্কেই করতে হবে এইরকম টাইপের যদি অঙ্কটা হয়। তারপরে এর পরের কাজটা কি লক্ষ্য করো, 8/9। এই কাজটা ভালো করে দেখতে হবে। 0.9 কে লিখতে পারি 1 minus 0.1, 0.99 কে লিখতে পারি 1 minus 0.01, 0.999 কে লিখতে পারি 1 minus 0.001 প্লাস এই করে ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত। খুব ভালো করে লক্ষ্য করো, একদম প্লেন বিহেভ করেছি আমরা। 1 থেকে 0.1 বাদ দিলে 0.9, 1 থেকে 0.01 বাদ দিলে এটা, 1 থেকে 0.001 বাদ দিলে এটা পড়ে থাকবে। এটার জন্য ম্যাথামেটিক্সে বদ্ধ হওয়ার দরকার নেই, ন্যূনতম জ্ঞানটুকু থাকলেই চলবে। এরপর 8/9। আচ্ছা, এখানে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এই করতে করতে কতগুলি পদ আছে বলেছি? n সংখ্যক পদ।
তাহলে n সংখ্যক পদের প্রত্যেকটা পদে এরকম দুটো করে অংশ আছে, এখানে একটা অংশ, এখানে আর একটা অংশ, এখানে একটা অংশ, এখানে আর একটা অংশ। অর্থাৎ n সংখ্যক পদের প্রত্যেকটা পদে ঠিক দুটো করে অংশ বিলংস করছে। প্রত্যেকটা যদি প্রথম অংশগুলো দেখি আমরা, এখানে আছে এক, এখানে এক, এখানে এক, তারপর এটাতে এক, এরকম করতে করতে n সংখ্যক পদের প্রত্যেকটাতে এক থাকবে। তাহলে যদি এখানে দুটো এক থাকতো তাহলে আমরা এটাকে লিখতাম 2 into 1। যদি তিনটে এক থাকে তাহলে লিখবো 3 into 1। আছে কতগুলি এক? n সংখ্যক, তাহলে আমরা সেটাকে লিখবো n into 1। তাহলে n সংখ্যক পদের প্রত্যেকটারই যখন প্রথম অংশগুলোকে যোগ করলাম তখন সেটা n into 1 হয়েছে। কেউ এরকমটি লিখে দেয় না পরীক্ষার সময় যে একগুলোতে তিনটে আছে স্যার, তার চাই 3 into 1 লিখবো না, এখানে তিনটে লিখেছি, আছে তো n সংখ্যক, তার জন্য তো ডট ডট দেওয়া হয়েছে, তাই n into 1। তারপরে প্রথম অংশগুলো তো আমরা খুব সহজে যোগ করে ফেললাম। এবার দ্বিতীয় যে অংশগুলো রয়েছে সেগুলোকে যোগ করার চেষ্টা করব। তবে তার আগে লক্ষ্য করো, দ্বিতীয় অংশগুলো প্রত্যেকটার আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাস আমি কমন নিয়ে এলাম। যখন মাইনাস কমন নিয়ে নেব তখন ভিতরে সবকটাই প্লাস হয়ে যাবে। তাহলে দ্বিতীয় অংশগুলোর প্রথমটা কি আছে? 0.1, 0.1 মানে 1/10 প্লাস 0.01 মানে 1/100 প্লাস এটা মানে 1/1 তিনটা শূন্য প্লাস ডট করতে করতে n সংখ্যক পদ পর্যন্ত। লক্ষ্য করে কি করেছি, প্রত্যেকটা প্রথম অংশগুলোকে যোগ করে খুব সহজ n into 1। প্রত্যেকটা যখন দ্বিতীয় অংশগুলো যোগ করার জন্য উদ্যত হলাম তখন দেখলাম প্রত্যেকটার দ্বিতীয় অংশের আগে মাইনাস আছে, তাই কমন এনেছি, তাহলে ভিতরে সবকটা প্লাস হয়ে গেছে। তাহলে কি পড়ে থাকবে? 0.1, 0.1 মানে 1/10, 0.01 মানে 1/100, 0.0001 মানে 1/1000, এরকম করে n সংখ্যক পদ পড়ে থাকবে। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, আমরা যদি গুণ করে দিই 8n/9 মাইনাস 8/9, তো এর সাথে গুণ আছে, 8/9 গুণ করে দিলাম। এবার এই যে প্রথম বন্ধনীর মধ্যে যেটা দেখতে পাচ্ছ সেটা গুণোত্তর প্রগতির মধ্যে আছে, যার প্রথম পদ কত? এখানে প্রথম পদ a সমান হচ্ছে 1/10। সাধারণ অনুপাত r এর মান কত? না, তো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, 1/100/1/10, একটা জিরো যদি কেটে দিই কত পড়ে থাকবে? 1/10। প্রথম পদ জানি, সাধারণ অনুপাত জানি, মোট কতগুলি পদ আছে সেটাও জানি, তাহলে যোগফল বের করার যে ফর্মুলা সেটা প্রয়োগ করব। তবে খেয়াল রাখবো এখানে r এর মানটা 1/10 মানে 1 এর চেয়ে ছোট, তাহলে সেটা প্রয়োগ করছি। প্রথম ফর্মুলা a মানে 1/10 ইন্টু 1 মাইনাস r বলতে 1/10 টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, জাস্ট ফর্মুলা আমরা লিখেছি। এরপরে কি হচ্ছে লক্ষ্য করো, 8n/9 মাইনাস 8/9 = 90। আচ্ছা, উপরে পড়ে আছে 1 মাইনাস 1 টু দি পাওয়ার n মানে 1/10 টু দি পাওয়ার n, নিচে লসাগু করছি আমরা 10 লসাগু, তাহলে 10 মাইনাস 1, তাহলে কি পড়ে থাকলো 8n/9 মাইনাস 8/90, উপরে থাকলো 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার n। আচ্ছা, নিচে পড়ে আছে 10 মাইনাস 1 মানে 9/10, এটা উল্টে গেলে কত হবে? না, তো 10/9 এরকম লিখে দিলাম। লক্ষ্য করো এই শূন্য একটা কেটে গেল, তাহলে ফাইনালি কি পড়ে থাকলো 8n/9 মাইনাস উপরে 8, নিচে এই 9 আর এই 9, 9 9 81। তোমরা এরকম রেখে দিতে পারো, অথবা যদি মনে করো যে 10 টু দি পাওয়ার n লসাগু করে দেবো তবু চলবে, 10 টু দি পাওয়ার n মাইনাস 1। ব্যাস, এটাই আমাদের কাঙ্ক্ষিত যোগফল ছিল, এটাই আমাদের নির্ণয় যোগফল ছিল। আশা করি বুঝতে পেরেছো। এমন কোনো জটিল ক্যালকুলেশন এখানে দেখাতে হয়নি আমাকে, যার জন্য তোমাদের জটিলতার মধ্যে পড়তে হয়। এরপর নেক্সট একটা প্রবলেম তোমাদের সামনে দেখাবো। লক্ষ্য করো, খুব সহজ একটা প্রবলেম। তিনটি ধনাত্মক রাশি ABC গুণোত্তর প্রগতিতে আছে। ABC এরা গুণোত্তর প্রগতিতে আছে বলেছে, অর্থাৎ প্রথম পদটা a, এটা দেখতেই পাচ্ছি, কিন্তু সাধারণ অনুপাতটা কত সেটা জানি না। আমরা ধরে নিচ্ছি, ধরি সাধারণ অনুপাত সমান হলো r। তাহলে প্রথম পদ a, সাধারণ অনুপাত r ধরে নিলাম। তাহলে নিয়ম অনুযায়ী প্রগতিটি হবে বা প্রগতিটির প্রথম তিনটি পদ হবে কি হবে লক্ষ্য করো, প্রথম পদ তো a বলা আছে, সাধারণ অনুপাত r ধরলাম, তাহলে প্রথম পদ a, দ্বিতীয় পদ হবে ar, তৃতীয় পদ হবে ar স্কয়ার।
তাহলে প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ধরে আমরা পদ তিনটি পেলাম এ আর এ আর স্কোয়ার, আর ওরা বলে দিয়েছে পদ তিনটি এ বি সি। তাহলে এই তিনটের সাথে এই তিনটেকে যদি কম্পেয়ার করি আমরা, তাহলে এ এর জায়গায় তো এ আছেই, বি এর জায়গায় কি আছে বলো দেখি। অতএব বি সমান বলতে পারবো এ আর, সি সমান কি বলতে পারবো এ আর স্কোয়ার। তাহলে তিনটে মানে রাশির মান আমরা এ এর আকারে প্রকাশ করতে পেরেছি। এ এর মান এই, বি এর মান এ আর, সি এর মান এ আর স্কোয়ার। এবার যেটা প্রামাণ্য বিষয় কি আছে, এ প্লাস সি, আর ওই যে ডান দিকে টু বি আছে, টু বিটাকে যদি বাম দিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস টু বি লিখে ফেললাম। ওই ডান দিকের পদটাকে বাম দিকে নিয়ে এসে আমরা ক্যালকুলেশন শুরু করছি। লক্ষ্য করে কি ঘটছে, ইজ ইকুয়াল টু এ এর মান তো বলেছি এ, সি এর মান কত পেলাম এ আর স্কোয়ার, মাইনাস টু ইন্টু বি এর মান কত এ আর। এই তিনটে থেকে আমরা এ কমা নিতে পারবো, কি পড়ে থাকবে ওয়ান প্লাস আর স্কোয়ার মাইনাস টু আর। এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে, এ ইন্টু আর স্কোয়ারকে আর তার স্কোয়ার মাইনাস টু ইন্টু আর ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার। লক্ষ্য করো আর স্কোয়ার আছে মাইনাস টু এ বি মানে টু আর আছে, প্লাস বি স্কোয়ার মানে একের স্কোয়ার মানে এক আছে। এইরকমটি লেখার কারণ কি, আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা স্কোয়ার আকারে লিখতে পারবো আর মাইনাস ওয়ান তার স্কোয়ার। অর্থাৎ এর মানটা আমরা দেখতে পেলাম এ ইন্টু আর মাইনাস ওয়ান তার স্কোয়ার। এখন প্রশ্নে বলে দিয়েছে যে তিনটি ধনাত্মক রাশি এবিসি, তার মানে এটা পজিটিভ, এটা বলে দিয়েছে। আর এটা কোনো কিছুর স্কোয়ার, এটা তো অলওয়েজ পজিটিভ, কেন কোনো কিছুর স্কোয়ার এর মান সর্বদাই পজিটিভ হয়। তাহলে এটাও পজিটিভ আর এটাও পজিটিভ, দুটোই পজিটিভ। তাহলে দুটোই যদি পজিটিভ হয়, পজিটিভকে পজিটিভ দিয়ে গুণ করলে নিশ্চয়ই পজিটিভ হবে, তার মানে সেটা অবশ্যই জিরোর চেয়ে বড়। কারণ পজিটিভ আমরা কাকে বলি, যেগুলো জিরোর চেয়ে বড়। তাহলে এটাও জিরোর চেয়ে বড়, এটাও জিরোর চেয়ে বড়, দুটোকেই যদি গুণ করি তাহলে সেই গুণফলটা অবশ্যই জিরোর চেয়ে বড় হবে, দ্যাট ইজ পজিটিভ হবে। তাহলে কি পেলাম, ফাইনালি আমরা পেলাম এ প্লাস সি মাইনাস টু বি গ্রেটার দেন জিরো। তার মানে এখান থেকে বলতে পারবো এ প্লাস সি মাইনাস টু বিটা ওদিকে চলে গেলে গ্রেটার দেন টু বি। ব্যাস এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল। খুবই কঠিন নয়, খুবই বড়ও নয়, অত্যন্ত সহজ, কিন্তু কোয়ালিটি খুব ভালো। এরপরে আমরা নেক্সট একটা প্রবলেম তোমাদের সামনে দেখাচ্ছি। লক্ষ্য করো, যদি কোনো গুণোত্তর শ্রেণী পিতম, কিউতম এবং আরতম পদ তিনটি এবিসি হয়, এখানে প্রথম পদ কত, সাধারণ অনুপাত কত সেটা কিচ্ছু বললো না। আমরা প্রথম পদ এ ধরে নিই, কিন্তু এখানে পিতম পদটা এ বলেছে, তাহলে প্রথম পদ এ ধরতে পাবো না। সাধারণ অনুপাতটা আর ধরি, কিন্তু এখানে আরতম পদের মানটা যে আরতম পদ বলে দিয়েছে, তাহলে আর ধরতে পাবো না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে মনে করি গুণোত্তর প্রগতির প্রথম পদ সমান এক্স, সাধারণ অনুপাত সমান ওয়াই। তাহলে কি হবে লক্ষ্য করো, প্রথম শর্তটা বলেছে পিতম পদ কত এ, কিউতম পদ কত বি, এবং আরেকটা আছে আরতম পদ, এটা কত কত সি। তাহলে গুণোত্তর প্রগতির পিতম পদ বের করা ফর্মুলা, আমরা এনতম পদ বের করা ফর্মুলা শিখেছিলাম, সেই ফর্মুলাটা প্রয়োগ করব। কি ছিল, প্রথম পদ মানে এক্স, সাধারণ অনুপাত মানে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ। এখানে লিখবো এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু বি। এখানে লিখবো এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হলো সি। অর্থাৎ এ বি সি এর মানগুলো পেয়ে গেলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো। কি আছে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস বি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এই জায়গাতে এর মান দেখে দেখে বসাচ্ছি। লক্ষ্য করো, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তারপর কত কিউ মাইনাস আর ইন্টু বি এর মান দেখে দেখে বসাবো, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, বি এর পাওয়ার আছে আর মাইনাস পি ইন্টু সি, সি এর পাওয়ার সি এর মান হচ্ছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তার পাওয়ার আছে পি মাইনাস কিউ। দেখে দেখে শুধু এবিসি এর মানটা উপর থেকে বসিয়ে দিলাম। এরপর লক্ষ্য করো, এক্স এর পাওয়ার এটা, ওয়াই এর পাওয়ার এটা, এক্স এর পাওয়ার এটা হলে কত হবে, এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই এর পাওয়ার তো এটা আছে, তার পাওয়ার আবার এটা, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যায়। আমরা যদি গুণ করে দিই কি ঘটবে লক্ষ্য করো, পি কিউ মাইনাস পি আর
মাইনাস কিউ মাইনাস মাইনাসে প্লাস আর, একই রকম ভাবে এক্স এর পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এটা আর এটা গুণ করব, তাহলে কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস পি, আবার এখানে এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই এর পাওয়ার, এটার সাথে এটা গুণ করব, তাহলে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস কিউ। কি করেছি এই লাইনটাতে, এই যে এক্স এর পাওয়ার এটা ছিল রেখে দিয়েছি, আর ওয়াই এর পাওয়ার এটা, তার পাওয়ার এটা, এই দুটো পাওয়ার গুণ হয়, তাই আমি গুণ করে দিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে। এরপর কি দেখতে পাচ্ছি লক্ষ্য করো, এখানে এক্স এর পাওয়ার, এখানেও এক্স এর পাওয়ার, এখানেও এক্স এর পাওয়ার, যেহেতু তারা গুণ আকারে আছে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে এক্স এর পাওয়ার গুলো যোগ করবো। লক্ষ্য করো কিউ মাইনাস আর, এখানে আছে আর মাইনাস পি, তারপরেরটাতে আছে পি মাইনাস কিউ, এক্স এর পাওয়ার যোগ করা হলো ইন্টু ওয়াই এর পাওয়ার, আবার এখানে ওয়াই আছে, এখানে ওয়াই, এখানে ওয়াই আছে, তাহলে যেহেতু তারা গুণ আকারে আছে পাওয়ারটা যোগ হয়ে যাবে। দেখে দেখে লিখছি, প্রথমটা আগে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, যোগ দিয়ে এবার দ্বিতীয়টা কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি যোগ পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ, অর্থাৎ পাওয়ার গুলোকে যোগ করে দিলাম। এর ফলে লক্ষ্য করো প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল, তাহলে পড়ে থাকলো এক্স এর পাওয়ার 0 ইন্টু ওয়াই এর পাওয়ার, এদিকে দেখাও পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি মাইনাস পি, তাহলে ওয়াই এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এটাই আমাদের কিন্তু প্রামাণ্য বিষয় ছিল। খুব সহজ, শুধু ফর্মুলাগুলো যদি সঠিক জায়গায় আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ক্যালকুলেশন যদি নিখুঁত করতে পারি, তাহলে অঙ্কের অ্যান্সার মিলে আমাদের বসে থাকবে, অঙ্কের অ্যান্সারের জন্য ভাবতে হবে না। এর পরবর্তীকালে আমরা নেক্সট আর একটা প্রবলেম তোমাদের সামনে তুলে এনেছি। লক্ষ্য করো এন সংখ্যক গুণোত্তর প্রগতি, অর্থাৎ প্রথমেই যে ভাষাটুকু পড়লাম তার মধ্যে দিয়ে বুঝতে পারছি এই অঙ্কটা অন্যান্য গুণোত্তর প্রগতির যে অঙ্কগুলো করালাম তাদের থেকে পৃথক, কেননা এখানে একটা গুণোত্তর প্রগতি নেই, এন সংখ্যক গুণোত্তর প্রগতি রয়েছে। তাহলে এখানে গুণোত্তর প্রগতি এন সংখ্যক রয়েছে, একটা নয়, কিন্তু এই কথাটা ভালো করে ধ্যান রাখতে হবে। এর প্রথম যেটা গুণোত্তর প্রগতি, এই যে নাম্বার 1, প্রথম যেটা গুণোত্তর প্রগতি, তার যে বলছে এন সংখ্যক গুণোত্তর প্রগতির প্রত্যেকটি প্রথম পদ 1, তাহলে প্রথম পদ এর মান হলো 1, আর সাধারণ অনুপাত আর এর মান কত লেখা আছে দেখো, সাধারণ অনুপাত সমূহ যথাক্রমে এটা, তাহলে প্রথমটা সাধারণ অনুপাত হচ্ছে 1, আর মোট পদ কতগুলি এন সংখ্যক। তারপরে চলে আসছি 2 নম্বর যে প্রগতি, তার প্রথম পদ 1, কেন প্রত্যেকটারই প্রথম পদ 1 বলে দিয়েছে, এর সাধারণ অনুপাত কত 2। আবার চলে আসছি 3 নম্বর যে প্রগতি, প্রথম পদ 1, সাধারণ অনুপাতের মান কত 3, আর মোট পদ তো এন আছে। এই করতে 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 কন্টিনিউ চলছে, অনেকগুলো গুণোত্তর প্রগতি আছে, কন্টিনিউ চলছে। সব শেষ যেটা গুণোত্তর প্রগতি, যেটা এন তম গুণোত্তর প্রগতি বলছি, তার প্রথম পদ আগের মতো 1, আর সাধারণ অনুপাত আর এর মানটা হচ্ছে এন। ওরা বলেছে এরকম করে, ভাষাটা যদি আমরা পড়ি তাহলে স্পষ্ট বুঝতে পারবো। এন সংখ্যক গুণোত্তর প্রগতি রয়েছে যাদের প্রত্যেকটারই প্রথম পদের মান হচ্ছে 1, এবং সাধারণ অনুপাতগুলো প্রথমটার 1, দ্বিতীয়টার 2, তৃতীয়টার 3, এরকম করে এন তম যেটা গুণোত্তর প্রগতি, এটা হচ্ছে এন তম জিপি। এই এন তম গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাতটা হচ্ছে এন। তারপর আরো একটা ইনফরমেশন বললো, যদি তাদের প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, এই যে প্রথম গুণোত্তর প্রগতি তার এন সংখ্যক পদের যোগফলটাকে আমরা বলি এসএন, কিন্তু ওরা বলেছে S1। দ্বিতীয় যে গুণোত্তর প্রগতি তার এন সংখ্যক পদের যোগফলকে আমরা এসএনই বলি, কিন্তু ওরা বলেছে S2। তৃতীয় যে গুণোত্তর প্রগতি তারও এন সংখ্যক পদের যোগফলকে আমরা বলি SN, ওরা বলেছে S3।
এইরকম করতে করতে মনে করো আরো একটা এখানে প্রগতি দেখাচ্ছি, 4 নম্বর প্রগতি। তারও প্রথম পদ কিন্তু 1, আর সাধারণ অনুপাত আর এর মান কত হবে না তো 4। এর n সংখ্যক পদের যোগফলকে আমরা Sn বলি, কিন্তু এখানে ওরা বলে দিয়েছে S4। এই করতে করতে যেটা n তম গুণোত্তর প্রগতি, তার যোগ n সংখ্যক পদের যোগফলটাকে আমরা Sn বলি, এখানে যোগফলটাকে ওরা Sn বলেছে। তার জন্য লেখা আছে দেখো, যদি তাদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি S1 S2 S3 Sn হয়। এবারে তোমরা প্রথম 2 লাইনের ভাষা যদি পড়ো, ক্লিয়ার একটা মেসেজ পেয়ে যাবে। n সংখ্যক গুণোত্তর প্রগতি দেখতে পাচ্ছ, 1টা 2টো 3টা, এই করতে করতে n সংখ্যক গুণোত্তর প্রগতি রয়েছে, যাদের প্রত্যেকটি প্রথম পদ 1। এই তো প্রত্যেকেরই প্রথম পদের মান 1, এটা ফিক্সড। এবং তাদের সাধারণ অনুপাত সমূহ প্রথমটার 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এই করতে করতে n। তারপর বলছি যদি তাদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি S1 S2 S3 S4 করে যদি Sn হয়, তাহলে আমাকে প্রমাণ করতে বলি সেটা হবে। এখন তোমরা লক্ষ্য করো ফর্মুলাগুলোর দিকে। S1 এই যোগফলটা অন্যান্য গুলোর চেয়ে আলাদা। প্রথম প্রগতিটা হচ্ছে এমন টাইপের গুণোত্তর প্রগতি যার প্রথম পদ 1, সাধারণ অনুপাত 1। অর্থাৎ এই গুণোত্তর প্রগতির যোগফল বের করার জন্য যোগফলের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা প্রয়োগ করতে পারবো না, কেননা যোগফলের যে ফর্মুলা দুটো শিখেছিলাম, লক্ষ্য করো, একটা ছিল a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, আর একটা ছিল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এটা বলেছিলাম যখন r এর মান 1 এর চেয়ে ছোট, এটা বলেছিলাম যখন r এর মান 1 এর চেয়ে বড়। অর্থাৎ r এর মান 1 এর চেয়ে বড় হলে এই ফর্মুলাটা ফেলবো, 1 এর চেয়ে ছোট হলে এই ফর্মুলাটা ফেলবো, কিন্তু এক্ষেত্রে r এর মান হচ্ছে 1। অর্থাৎ এই দুটো বৈশিষ্ট্য কোনোটার মতোই নয়, তাহলে এটাও ফর্মুলা ফেলতে পারবো না, এটাও ফর্মুলা ফেলতে পারবো না। এটার জন্য স্পেশাল টেকনিক আমাকে মেনটেন করতে হবে। কিন্তু এইগুলোর জন্য r এর মান 2 3 4 n, এগুলো তো সবই 1 এর চেয়ে বড়, তাই এই প্রথম ফর্মুলাটা আমরা পরের গুলোর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। তাহলে আগে ওইগুলো প্রয়োগ করে দিই, তারপরে আমি এক্সেপশনাল কেসটা নিয়ে আলোচনা করব। S2 বের করার ফর্মুলা কি? a মানে হচ্ছে 1 ইন্টু r টু দি পাওয়ার n, r বলতে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 মানে 2 মাইনাস 1। S3 আগের মতোই, a মানে 1, r বলতে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস 1। S4 এর মান হচ্ছে a মানে 1 ইন্টু 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 4 মাইনাস 1। এই করতে করতে Sn এর মান 1 ইন্টু r এর মান হচ্ছে n টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1। অর্থাৎ S2 S3 S4 এই করতে করতে Sn বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো উপরটার আদলে লিখে ফেলেছি। লাস্টে কাটার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে ফর্মুলা কি, a এর মান 1 ইন্টু r এর মান তো n টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, r এর জায়গায় n মাইনাস 1। সব কটা ফর্মুলা ফেলতে পেরেছি, কিন্তু এখন এর ফর্মুলা ফেলতে পারিনি। আমরা চলে আসবো অরিজিনাল যে ডেফিনেশন। সেখানে আমরা শিখেছিলাম প্রথম পদ যদি a হয়, সাধারণ অনুপাত যদি r হয়, তাহলে প্রগতিটা কি হচ্ছিল, ar স্কয়ার, এই করতে করতে ar টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যক পদ। এই যে n সংখ্যক পদ রয়েছে, এই n সংখ্যক পদের মধ্যে প্রথম পদ বাদ দিয়ে বাকি সবকটা পদের একটাই বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি, যে প্রত্যেকটা পদের মধ্যে দুটো করে অংশ আছে, কিন্তু এই পদটার মধ্যে দুটো অংশ নেই। তাই যেটা আলাদা হয়ে আছে সেটাকে আলাদা করে রেখে দিলাম। তারপর মোট পদ বলেছি n সংখ্যক, তার মধ্যে থেকে এই পদটা শুধু আলাদা। তাহলে এই পদটাকে যদি তুলে নিই, এইখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত পদ আছে n মাইনাস 1টা। কারণ মোট যদি n সংখ্যক থাকে, তার মধ্যে থেকে একটা পদ বাদ দিয়ে দিলে নিশ্চয়ই n মাইনাস 1 সংখ্যক পদ পড়ে থাকবে। ওই n মাইনাস 1 সংখ্যক পদের প্রত্যেকটাতে দুটো করে অংশ, যার প্রথম অংশগুলো আগে আমি লিখবো। তাহলে প্রথম অংশটা 2 টু দি পাওয়ার n, তারপরে 3 টু দি পাওয়ার n, তারপরে 4 টু দি পাওয়ার n প্লাস ডট ডট প্লাস লাস্টে কাটার n টু দি পাওয়ার n। এখন যেটা পড়ে থাকলো সেটা হলো এই n মাইনাস 1 সংখ্যক পদের প্রত্যেকটার দ্বিতীয় অংশগুলো, এবং প্রত্যেকটারই দ্বিতীয় অংশ হলো 1। তার মানে ওই দ্বিতীয় অংশগুলোর প্রত্যেকটা থেকে আমি মাইনাস যদি কমন নিয়ে নিই,
তাহলে ভিতরে সব কটা প্লাস পড়ে থাকবে, 1 তারপরে আবার 1 তারপরে আবার 1, এই করতে করতে লাস্ট অফ অল আবার 1। তাহলে কি বললাম, n-1 সংখ্যক পদ এই যে এখান থেকে শুরু হলো, স্টার দিয়ে রাখছি, আর এখানে এসে শেষ হলো। এই পদগুলোর প্রত্যেকটারই প্রথম অংশগুলো যোগ করেছি এখানে, প্রত্যেকটা দ্বিতীয় অংশ যখন যোগ করছি, দ্বিতীয় অংশগুলো শুরুতে মাইনাস আছে তাই কমন নিয়ে নিয়েছি। এই একগুলো কটা আছে আবার তোমরা মনে মনে বলো দেখি, n-1টা, n-1 সংখ্যক এক এখানে আছে। তাহলে এটাকে লিখতে পারবো ইজ ইকুয়াল টু n প্লাস 2 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n, 4 টু দি পাওয়ার n প্লাস ডট ডট প্লাস n টু দি পাওয়ার n মাইনাস অফ। এই একগুলো যদি দুটো থাকতো তাহলে লিখতাম 2 into 1, তিনটে থাকলে লিখতাম 3 into 1, 10টা থাকলে লিখতাম 10 into 1, আছে n-1টা, তাহলে এখানে লিখবো n-1, সেটা লিখেছি আমরা। এবার আমরা সেটাকে দেখাবো, n প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 4 টু দি পাওয়ার n প্লাস ডট ডট প্লাস n টু দি পাওয়ার n। আর এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন থাকলে চিহ্ন পরিবর্তন হবে, -n প্লাস 1। তাহলে লক্ষ্য করো n আর n কেটে গেল। তাহলে এখন যেটা পড়ে থাকলো, এই সব কটা তো আছেই, তার সাথে 1 পড়ে থাকলো। আমরা এবারে এইখানে দেখাচ্ছি, লক্ষ্য করো, এই যে 1, এই 1টাকে আমরা লিখতে পারবো 1 টু দি পাওয়ার n, কেননা 1কে 1-এর পাওয়ার যাই লিখি না কেন সেটাই রিপ্রেজেন্ট করবে। তাই 1-এর জায়গায় লিখলাম 1 টু দি পাওয়ার n, বাদ বাকি আছে 2 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n, 4 টু দি পাওয়ার n প্লাস ডট ডট প্লাস n টু দি পাওয়ার n। দেখো এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, 1 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস আপ টু ডট ডট, এখানে একটা প্লাস হবে n টু দি পাওয়ার n, সেটাই কিন্তু আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। লক্ষ্য করো বিষয়টা আদতে অত্যন্ত কঠিন নয়, কিন্তু খুব কমপ্লিকেটেড রয়েছে। আমরা যদি একটা একটা করে না বুঝে করি তাহলে কিন্তু অঙ্কটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আটকে যেতে পারে। তাই আমি সকলের সামনে আমি একটা একটা করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছি, যে জায়গাগুলো আটকে যাবার জায়গা সেই জায়গাগুলো আরো বিস্তারিত জুম করে তোমাদের সামনে দেখিয়েছি, ওর কারেসপন্ডিং ফর্মুলা তৈরি করে দেখিয়েছি, যাতে করে তোমাদের নিজে বাড়িতে করার সময় কোনো প্রবলেম এর মধ্যে না পড়তে হয়। এরপরে আজকের মতো লাস্ট অঙ্ক করি দিয়ে আমরা এই গুণোত্তর প্রগতি তো বটেই, এই যে বীজগণিতের প্রথম চ্যাপ্টারটা শুরু করেছিলাম অনুক্রম এবং শ্রেণী, সেই চ্যাপ্টারটাকে বিদায় জানাবো। লাস্ট প্রবলেম, কোন গুণোত্তর প্রগতির n-তম পদ p, আমরা আগে ধরে নেব প্রগতির প্রথম পদ a, সাধারণ অনুপাতটা r। এসে ধরি প্রথম পদ সমান a, সাধারণ অনুপাত সমান হলো r। এখন n-তম পদ p বলে দিয়েছে, অর্থাৎ tn সমান হলো p। tn বের করা ফর্মুলা কি, a ইন্টু r টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু হলো p। এটা আমরা জেনে গেছি। এরপরে কি বলছে ওরা, যে তার প্রথম 2n-1 সংখ্যক পদের গুণফল, তার বলতে ওই গুণোত্তর প্রগতিটার কতগুলি পদের গুণফল, 2n-1 সংখ্যক পদের গুণফল। তাহলে আমরা লিখছি অতএব নির্ণেয় গুণফল। আচ্ছা এদিকে লক্ষ্য করো, প্রথম পদটা আমরা জানি a, দ্বিতীয় পদটা কত ar, তৃতীয় পদটা কত ar স্কোয়ার। এই করতে 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 আমাদের কতটি পদ পরিণত গুণফল করতে বলেছে, 2n-1 সংখ্যক পদের। আচ্ছা আমরা তো n-তম পদ বের করার ফর্মুলা লিখেছি ar টু দি পাওয়ার n-1, তাহলে 2n-1, n এর জায়গায় যদি 2n-1 বসিয়ে দিই তাহলে এটা কত হবে, a ইন্টু r টু দি পাওয়ার 2n-1 যেটা আছে তার তুলনায় 1 কমে যাবে, অর্থাৎ a ইন্টু r টু দি পাওয়ার 2n-2 হয়ে যাবে। এটাই হলো ওই প্রগতির 2n-1তম পদ। তাহলে কি হয়েছে লক্ষ্য করো, গুণোত্তর প্রগতির প্রথম থেকে শুরু করে এখানে কতগুলি পদের গুণফল করেছি না, তো 2n-1 সংখ্যক পদের গুণফল আমরা করেছি। 2n-1তম পদটা যে এইটা, আমরা সেটা কি করে বুঝলাম, তো গুণোত্তর প্রগতির n-তম পদ বের করার যে ফর্মুলা, দ্যাট ইজ a ইন্টু r টু দি পাওয়ার n-1, এখানে যেটা থাকবে তার তুলনায় পাওয়ারটা 1 কমে যাবে। ওখানে তাই করেছি, 2n-1তম যেটা পদ a ইন্টু r টু দি পাওয়ার যেটা ছিল সেটা লিখেছি, তার তুলনায় 1 বিয়োগ করে দিয়েছি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে সিরিজটা দেখতে পাচ্ছি তার মধ্যে পদ সংখ্যা হচ্ছে 2n-1 সংখ্যক। এবার চলে আসি এদের গুণফলটা কি করে করা যায়।
এখানে এ গুলো যদি দুটো থাকতো, এখানে একটা এখানে একটা, তাহলে আমরা লিখতাম এ স্কোয়ার। যদি 5টা থাকতো তাহলে লিখতাম a টু দি পাওয়ার 5। এখানে কতগুলি পদ আছে বলেছি? 2n-1, তাহলে নিশ্চয়ই a টু দি পাওয়ার 2n-1 হয়ে যাবে ইনটু আর এর পাওয়ার। লক্ষ্য করো আর এর পাওয়ার এখানে কিছু নেই, মানে 1 আছে, তারপরে 2 আছে, এই করতে করতে লাস্ট অফ অল কত আছে ওখানে না, তো যোগ করে যদি দিই 2n-2, এরপরে a টু দি পাওয়ার 2n-1 ইনটু এই ফর্মুলাটা আজকে একবার দেখিয়েছি, এর আগে সমান্তর প্রগতিতে বলেছিলাম, আবার নতুন করে দেখাচ্ছি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার ফর্মুলা আমরা কি শিখেছিলাম? n ইন্টু n প্লাস 1/2। সেম ফর্মুলাটা যদি এখানে প্রয়োগ করার চেষ্টা করি, 1 যোগ 2 যোগ 3 এই করতে করতে ওখানে ছিল n, এখানে আছে 2n-2, তাহলে জাস্ট n এর জায়গাতে আমি 2n-2 যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু এই ফর্মুলাটা পেয়ে যাব। তাহলে লিখছি r টু দি পাওয়ার কি, এই যে এই ফর্মুলাতে n এর জায়গায় 2n-2 বসাবো, তাহলে 2n-2, তারপরে 2n-2, এই যে আবার n এর জায়গায় মান বসালাম, যোগ 1 আছে রেখে দিলাম /2। তাহলে কি ঘটলো লক্ষ্য করো, a টু দি পাওয়ার 2n-1 r টু দি পাওয়ার, এই উপর থেকে আমরা 2 কমা নিতে পারবো n-1, আর এখানে অ্যাডজাস্ট করতে গেলে 2n-2 প্লাস 1 মানে -1/2। নিশ্চয় কি হবে লক্ষ্য করো, এই 2 আর এই 2 কেটে যাবে। তাহলে এখন পড়ে থাকলো a টু দি পাওয়ার 2n-1, r টু দি পাওয়ার n-1, তারপর 2n-1, দুটোরই পাওয়ার 2n-1 আছে, তাহলে আমরা লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার n-1 লিখে তার পুরোটার পাওয়ার 2n-1। এর ফলে কি ঘটলো দেখো, এর পাওয়ার এটা অবশ্যই আছে, আর এর পাওয়ার এটা, আবার তার পাওয়ার এটা, কারণ এটা আর এটা গুণ হয়ে যাবে, ওই গুণই কিন্তু আছে। এর ফলে এই যে ব্র্যাকেটের ভিতরে একটা টার্ম দেখতে পাচ্ছ, সেটাই তো এর সাথে আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে এর পরিবর্তে আমরা p লিখতে পারবো, দ্যাট ইজ p টু দি পাওয়ার 2n-1। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই অনুক্রম শ্রেণী চ্যাপ্টারে 5টা ক্লাস ধরে ধারাবাহিক আলোচনা এবং তার প্রবলেমস কি করে সলভ করা হয় সেই মানে ধারাগুলো অবিরাম গতিতে লক্ষ্য করেছো। বহু অঙ্ক তোমাদের সামনে প্রদর্শন করা হলো, এমন কিছু অঙ্ক তুলে ধরা হয়েছে যে অঙ্কের কোয়ালিটি অত্যন্ত উন্নত, এমন কিছু অঙ্কের প্রদর্শন তোমাদের সামনে পরিবেশন করা হয়েছে যার একটা ঠিকঠাক বুঝতে পারলে ওই রকম আনুষঙ্গিক অনেকগুলো অঙ্ক করতে পারবো। অর্থাৎ টোটাল যাতে অনুক্রম এবং শ্রেণী সত্যিকারের তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, এই রকম দৃঢ় আশা নিয়েই আমি এই ধারাবাহিক আলোচনাগুলো করে যাচ্ছি। আজকে এই পর্যন্তই, অনুক্রম শ্রেণী আমাদের শেষ হয়ে গেল। এর পরবর্তী দিনে আমরা আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।